তারা উপদেষ্টাদের এই প্রতিশ্রুতিতেও যথেষ্ট আস্থা পাচ্ছে না যে তাদের দাবি অনুযায়ী সত্যি সত্যি এখন থেকে ঠিকমতো হতাহতদের তালিকা প্রকাশ করা হবে। একটা স্কুলে কতজন শিক্ষক ছিলেন, কতজন শিক্ষার্থী ছিলেন, এই তালিকাটি বের করা স্কুল কর্তৃপক্ষকে যদি চাপ প্রয়োগ করা না হয়, স্কুল কর্তৃপক্ষকে যদি ধামাচাপা দিতে না বলা হয়, তাহলে বিপর্যস্ত অভিভাবক এবং স্কুল প্রশাসন, স্কুল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই তারা কেন সরকারের সমালোচনা করলো না এখন পর্যন্ত? কেন প্রধান উপদেষ্টা এখানে গেলেন না সেটা কেন বললেন না? কেন ইমার্জেন্সি মিটিং বসলো না? কেন ক্যাবিনেট মিটিং বসলো না? এটা শিশু মারা গেছে, শিশু। ভাবতে হবে আপনাকে, নিষ্পাপ শিশু তাদেরকে আপনারা হত্যা করেছেন, আপনাদেরকে হত্যা করেছে, দুর্ঘটনা নয়। এই সরকার নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছে। জাতীয় ইমার্জেন্সি ডিক্লেয়ার করা দরকার ছিল আজকে। এইভাবে শিশু মারা যেতে পারে না, মারা গ্রহণ করা যেতে পারে না। আমাকে ফাঁসি দিতে দেন। এবং স্কুল প্রশাসন, স্কুল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই কাজটি তো কঠিন কোনো কাজ হওয়ার কথা নয়। বাংলাদেশে বাহিনীগুলোর প্রতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, ডক্টর ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস কতটা তলানিতে গিয়ে ঠেকেছে তার প্রমাণ মিলছে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের মাধ্যমে। লোকে একেবারেই বিশ্বাস করছে না সরকার হতাহতের তালিকা ঠিক মতো দিচ্ছে, এবং এই অবিশ্বাস শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার সঙ্গে অসংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত নয় এমন ব্যক্তিদের কাছ থেকে আসছে তাই নয়। একেবারে মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে যে কি করে ঘটনার 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এটা সম্ভব যে সরকার কোনো হতাহতের তালিকা দিতে পারছে না। মানে এই নিয়েও প্রশ্ন উঠেছে যে স্কুল কর্তৃপক্ষের কাছে সরাসরি তালিকা থাকবার কথা যে ওই সব ক্লাসে, ওই ভবনে কতজন ছাত্রছাত্রীর উপস্থিত থাকবার কথা ছিল এবং সেসব ছাত্রছাত্রীদের কতজনকে পরিবার খুঁজে পেয়েছে আর কতজনকে পায়নি। মানে একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে স্কুলের উপস্থিত, স্কুলের তালিকায় থাকা ছাত্রছাত্রীদের কি করে 24 ঘন্টায় কোনো খোঁজ পাওয়া গেল না তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি মাইলস্টোন কলেজ স্কুলের শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন যে সরকার গতকাল দুর্ঘটনার দিন সারা দিন শেষে যে 20 জনের মতো মানুষকে নিহত বলে ঘোষণা দিল, তারা নিজেরাই উদ্ধার কাজের সময় 25-30 জনের লাশ উদ্ধার করেছে এবং পোড়া ঘটনায় যেমন হয়, অগ্নিদগ্ধের ঘটনায় যেমন হয়, অনেক লাশ আসলে আর আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে না, লাশের নানা রকম অংশ বিশেষ পাওয়া গেছে। তাহলে কি করে নিহতের সংখ্যা এত কম হলো সেই প্রশ্ন তুলছে মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীদের মূল সন্দেহের জায়গা সরকার এবং উদ্ধার কাজে জড়িত সেনাবাহিনী কেন লাশের সংখ্যা লুকাতে চাইছে। এই প্রশ্ন তোলাটা খুব স্বাভাবিক। সোমবার গভীর রাতে, মানে দিবাগত রাতে, মঙ্গলবার রাত 1টার দিকে হঠাৎ করে একের পর এক অ্যাম্বুলেন্স নিয়ে নাকি সেনাবাহিনীর ব্যক্তিবর্গ, প্রশাসনের ব্যক্তিবর্গ মাইলস্টোন স্কুল কলেজের সেই দুর্ঘটনা স্থলে পৌঁছানো শুরু করেন এবং তারা কি জানি বের করে নিয়ে যেতে থাকেন। মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীদের দাবি, অভিযোগ তারা লাশ বের করে নিয়ে যাচ্ছিলেন, মৃতদেহের যেসব দেহাবশেষ পেয়েছেন সেগুলো এক জায়গায় জড়ো করা ছিল, সেগুলো নাকি সে সময় তারা বের করে নিয়ে যাচ্ছিলেন। রাত 2টায় মাইলস্টোনের হোস্টেলে থাকা ছেলেরা বেরিয়ে আসেন, এর প্রতিবাদে ঘিরে ধরেন, বিক্ষোভ করতে থাকেন এবং সকাল থেকে মঙ্গলবার তারা বিক্ষোভে নামেন। এই বেদনার্ত, শোকাভিভূত, স্বজন হারানোর বেদনায় কাতর মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা এখন বিক্ষোভ করছেন বিভিন্ন দাবিতে। তার মধ্যে একটি প্রধান দাবি এই যে যাতে সরকার হতাহতের তালিকা সঠিকভাবে প্রকাশ করে। কি আশ্চর্য দেখুন, 24 ঘন্টা পেরিয়ে গেছে ঘটনার, সরকারের তরফে ডক্টর ইউনূসের যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সেই ডাক্তার সাইদুর রহমান সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে তাদের কাছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা 27।
এবং তিনি বলেছেন সেই মৃতের তালিকার মধ্যে একজন শিক্ষক আছেন। অথচ বিবিসি বাংলা খবর দিচ্ছে যে দুজন শিক্ষকের মৃতদেহ বা লাশ বুঝে নিয়েছেন পরিবার এরই মধ্যে। এবং দ্বিতীয় যে শিক্ষকের কথা ডাক্তার সাইদুর রহমান উল্লেখ করেন নাই, তিনিও মঙ্গলবার রাত 1টায় মারা গেছেন, অথচ সকাল 9টায় যখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রেস ব্রিফিং করছেন তিনি তখনও তার নামটি উল্লেখ করেননি। তার মানে হিসেবে কতটা গরমিল আছে ভাবুন। মাইলস্টোন কলেজ স্কুলের শিক্ষার্থীদের এই যে স্বজনদের হতাহতের ঘটনা নিয়ে লুকোছাপার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগ তারা প্রথম ওঠে আসলে এ কারণে যে উদ্ধার কাজে যখন তারা সহায়তা করছিলেন তখন মাইলস্টোনের শিক্ষকদেরকে সেনাবাহিনী পিটিয়েছে এবং শিক্ষার্থীরা এই ঘটনাকে সরাসরি এই যে সেনাবাহিনীর তৎপরতা, ধামাচাপা দেওয়ার চেষ্টা, তারা লাশ যত নিয়ে যাচ্ছে সেসব লাশ লুকিয়ে ফেলার চেষ্টা হিসেবে তারা দেখছে। শিক্ষকদের গায়ে কেন হাত তুলল সেনাবাহিনী? এই প্রশ্নের কোনো উত্তর নাই। আমার ধারণা গত আগস্ট থেকে সারা বাংলাদেশ জুড়ে সেনাবাহিনীর এমন অভ্যাস হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়ে এবং মবের পক্ষে থাকা শক্তিশালী পক্ষের পক্ষে যার তার গায়ে হাত তুলে, এমনকি কোথাও কোথাও গুলি চালিয়ে, যে সেনাবাহিনী আসলে একেবারেই লাঠিচার্জে অভ্যস্ত, গায়ে হাত তোলায় অভ্যস্ত, খারাপ ব্যবহারে অভ্যস্ত একটা বাহিনীতে পরিণত হয়েছে। এর পাশাপাশি আগস্ট থেকে তো শিক্ষকদের গায়ে হাত তোলা সারা বাংলাদেশের একটা ট্রেন্ডে পরিণত হয়েছেই। কাজেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে যখন উদ্ধার কাজে শিক্ষার্থীদের মনোবল জোগাতে শিক্ষকেরা উপস্থিত ছিলেন, সেই শিক্ষকদের গায়েও হাত তোলার সাহস করেছে সেনাবাহিনী। কাজেই মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছেন। তারা আজকে যখন দুই উপদেষ্টা অবশেষে গিয়ে সেই স্কুল কলেজে হাজির হয়েছেন, শিক্ষা উপদেষ্টা আর আইন উপদেষ্টা, তাদের সঙ্গে আছেন প্রেস সচিব শফিকুল আলম, তখন তারা ঘিরে রেখেছেন এই উপদেষ্টাদের এবং তাদের যে সব দাবি আছে, এক, হতাহতদের পূর্ণাঙ্গ এবং সুস্পষ্ট তালিকা, সত্যি তালিকা প্রকাশ। তাদের দাবি আছে সেসব সেনাবাহিনী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা তাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে, এবং তাদের দাবি আছে ত্রুটিপূর্ণ যেসব বিমান প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে সেসব বিমান যাতে আর ব্যবহার করা না হয়, সে কারণে বিমান বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিমান বাহিনীকে তো এজন্যও জবাবদিহিতার আওতায় আনতে হবে যে কেন তাদের এক প্রশিক্ষণ নিতে থাকা বৈমানিক এমন জনবহুল জায়গায়, মানে একজন ট্রেইনি পাইলটের প্রথম সোলো ফ্লাইট, প্রথম একা পরিচালিত ফ্লাইট যুদ্ধ বিমান নিয়ে তিনি কি করে এই ভীষণ জনবহুল এলাকায় উড্ডয়ন করতে পারলেন? এই প্রশ্নগুলো খুব যুক্তিপূর্ণ, যৌক্তিক প্রশ্নগুলো তুলেছে মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা, যে প্রশ্ন আসলে আমাদের সবার মনে। 24 ঘন্টার মধ্যে এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর ভরসা বাংলাদেশের মানুষের শুধু কমেছে এবং সেই বিক্ষোভের প্রকাশ দমিয়ে রাখতে পারছে না মাইলস্টোন স্কুল কলেজের তরুণ কিশোর শিক্ষার্থীরা। তারা উপদেষ্টাদের এই প্রতিশ্রুতিতেও যথেষ্ট আস্থা পাচ্ছে না যে তাদের দাবি অনুযায়ী সত্যি সত্যি এখন থেকে ঠিকমতো হতাহতদের তালিকা প্রকাশ করা হবে। একটা স্কুলে কতজন শিক্ষক ছিলেন, কতজন শিক্ষার্থী ছিলেন, এই তালিকাটি বের করা স্কুল কর্তৃপক্ষকে যদি চাপ প্রয়োগ করা না হয়, স্কুল কর্তৃপক্ষকে যদি ধামাচাপা দিতে না বলা হয়, তাহলে বিপর্যস্ত অভিভাবক এবং স্কুল প্রশাসন, স্কুল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই কাজটি তো কঠিন কোনো কাজ হওয়ার কথা নয়। সমন্বয় নিয়ে আর কি বলবো। এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি উঠেছিল সোমবার এই দুর্ঘটনার পর থেকেই, কারণ মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীদেরও তো পরীক্ষা আছে, সেখানেও পরীক্ষার কেন্দ্র আছে। তাহলে তাদের পক্ষে কি করে সেদিন এইচএসসি পরীক্ষা দেওয়া সম্ভব?
পিনাকি ভট্টাচার্য লিখেছেন তিনি নাকি সরাসরি শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে ফোন করেছিলেন, কিন্তু সিআর আবরার এ কাজটি করতে পারেননি। এবং পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন যে শিক্ষা উপদেষ্টার কাজটা কি তাহলে ওই পদে সিআর আবরারকে থাকতে হবে কেন? এরপর দেখলাম হাসনাত আব্দুল্লাহ রাত 3টায় আহনাফ তাহমিদ নামক একজন অ্যাক্টিভিস্টের পোস্ট শেয়ার করে লিখছেন যে সরকার অবশেষে সিদ্ধান্ত নিয়েছে যে মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। তার আগেই অনেক কলেজের থেকে ছাত্রছাত্রীরা বিবৃতি দিয়েছে যে তারা পরীক্ষায় অংশ নেবে না, অনেক মাদ্রাসা ছাত্ররা বিবৃতি দিয়েছে যে তারাও পরীক্ষায় অংশ নেবে না। আহনাফ তাহমিদের এই স্ট্যাটাস পড়ে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেল যে মঙ্গলবার সকালের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত। এবং আহনাফ তাহমিদ হাসনাত আব্দুল্লাহ যার স্ট্যাটাস শেয়ার করেছেন তার প্রোফাইলে গেলে আপনি দেখবেন তিনি একদিকে যেমন বলেছেন যে তিনি শিক্ষা উপদেষ্টাকে 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, অথচ শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তার কথা শোনেননি, সেটা শেষ পর্যন্ত গদিতে টান দিতে হয়েছে। গদিতে টান দেওয়ার পরে নাকি শিক্ষা উপদেষ্টা অবশেষে রাত 3টায় এই এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। আহনাফ তাহমিদ এ কথাও লিখেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব তাকে তিনি সরাসরি কাঁচা বাংলা ভাষায় গালির ভাষায় শুকর ছানা হিসেবে অভিহিত করে লিখছেন এই সিনিয়র সচিবের কারণেই নাকি সারা দিন সরকার গড়িমসি করেছে এইচএসসি পরীক্ষা স্থগিতে। ভাবুন তো, সমন্বয়হীনতার এহেন অবস্থায় কোনো উপদেষ্টা গিয়ে কোনো প্রতিশ্রুতি কাউকে দেবেন, সেটা এই মাইলস্টোন স্কুল কলেজের এই শোকার্ত কিশোরেরা বিশ্বাস করবেন কেন? কেনই বা বিশ্বাস করবেন শোকার্ত অভিভাবকেরা যারা সন্তানদের খোঁজ পাচ্ছেন না, অথচ সরকারের আর উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে হতাহতের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই পরিস্থিতিতে এমন প্রশ্ন উঠছে যে প্রশ্ন আমি গতকালও নবনীতা চৌধুরীর বয়ানে তুলেছিলাম যে কোথায় এখন ডক্টর ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা? গ্রামীণ ব্যাংক থেকে এনে যিনি তাকে চাকরি দিয়েছেন আজ পর্যন্ত আমরা তার চেহারা দেখিনি, নূরজাহান বেগম, যিনি 5 দশকের বেশি সময় ডক্টর ইউনূসের ডান হাত ছিলেন, যার এপিএসরা গত কয়েক মাসে 1000 কোটি টাকা লুটপাট করে শেষ পর্যন্ত চাকরি থেকে একজন সরেছেন, আরেকজন দেশ থেকে সরে রাশিয়া গেছেন, সেই ব্যক্তিকে আজ পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গেলেও হাসপাতালে দেখা যায়নি। কিন্তু হাসপাতালে গেছেন প্রেস সচিব শফিকুল আলম, সংস্কৃতি উপদেষ্টা সরোয়ার ফারুকী আর আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজকে পিনাকি ভট্টাচার্য, হাসনাত আব্দুল্লাহ ঘরানার এই অ্যাক্টিভিস্ট আহনাফ তাহমিদ এদের সকলের গালাগালি খাবার পর অবশেষে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে দেখা গেল মাইলস্টোন স্কুল কলেজে সহমর্মিতা জানাতে যেতে। এই সহমর্মিতাকে যে সত্যিকার অর্থে কেউ সিনসিয়ার সহমর্মিতা মনে করবে না, এই সহমর্মিতাকে যে সত্যিকার অর্থে এই কিশোর শিশুদের পক্ষে সহমর্মিতা হিসেবে ধরে নেওয়া কঠিন, তা তো বুঝতে আপনার আমার অসুবিধা হওয়ার কথা না। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস কতটা তলানিতে ঠেকেছে সম্ভবত উপদেষ্টা পরিষদের সে কথা বুঝে নেওয়া দরকার। না তাদের সাধারণ মানুষ বিশ্বাস করছেন, না তাদের শোকার্ত শিশু কিশোররা বিশ্বাস করছেন, না তাদের বিশ্বাস করছেন তাদের ঘরানার, তাদের নিয়োগকর্তা হাসনাত আব্দুল্লাহ কিংবা পিনাকি ভট্টাচার্যরা। তাহলে এই সরকার এত বড় সংকট সামলে উঠে হতাহতদের সত্যিকারের চিকিৎসার ব্যবস্থা করে সত্যিকার অর্থে এ ধরনের দুর্ঘটনা থেকে পরবর্তী প্রধানের, সেনাপ্রধান, বিমান প্রধান, নৌপ্রধানের বাড়ি ঘর বাসা বাড়ি আছে, এখানে বড় বড় ভালনারেবল অর্গানাইজেশন আছে, চারপাশে খুব ঘন জনবসতিপূর্ণ। সেইখানে কিভাবে একটা সোলো ফ্লাইট পরিচালনা করার জন্য, যার ফার্স্ট ফ্লাইট, প্রথম একা একটা ফ্লাইট চালাবে, সেই ফ্লাইটটি চালানোর মতো অনুমতি সেনা বিমান প্রধান দিতে পারবেন? এটা চরম ধৃষ্টতা, এটা চরম তার গাফিলতি, এটা তার চরম ধরনের অবজ্ঞা। He has proved himself. He is not only unfit, he is a criminal. He is a criminal. He cannot do it. এটা পাইলট বা বিমান দুর্ঘটনা না,
তার এই ব্যর্থতার কারণে আজকে 20টি শিশু মারা গেছে, নিষ্পাপ শিশু মারা গেছে, যার জবাব দিয়ে তাকে দিতে হবে। 200-এর মতো ছেলেরা বাচ্চারা আজকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনি নিন্দার কথা বলছেন। আমাদের ক্ষোভ প্রকাশ করা উচিত। সারা বাংলাদেশ আজকে ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে উচিত। সবাইকে ক্রোধ জানানো উচিত। এটা হতে পারে না, এটা গ্রহণযোগ্য হতে পারে না কোনো অবস্থাতেই। বাংলাদেশে অনেকগুলো বিমান ঘাঁটি আছে, অনেকগুলো প্রশিক্ষণের জায়গা আছে, আমাদের অনেক প্রশিক্ষণ ঘাঁটি আছে। সেখান থেকে এই সলো প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। সে কেন, কি কারণে, কি স্বার্থে, এবং সে কখন দিয়েছে? যখন সে ঢাকার বাইরে, সে বিদেশে চলে গেছে। এখন আমি যদি বলি এটা দিয়ে সে অন্য কাউকে হত্যা করতে চেয়েছিল, অন্য কারোর ভবনের উপরে এই হামলা চালাতে চেয়েছিল, তাহলে আপনি কি বলবেন? কি প্রমাণ দিবেন আপনি? কাজে আমি নিন্দা জানাচ্ছি, ক্ষোভ জানাচ্ছি, ক্ষুব্ধ জানাচ্ছি। সেই সঙ্গে আমি বিমান বাহিনী প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। এই 200 নিষ্পাপ শিশুর মৃত্যুর জন্য এককভাবে দায়ী বিমান বাহিনী প্রধান। কারণ এই ফ্লাইটটি পরিচালনা করার জন্য, এই প্রশিক্ষণ ফ্লাইটটি পরিচালনা করার জন্য অনুমতি দিয়েছে বিমান বাহিনী প্রধান। তার এখতিয়ার সে দিয়েছে, সেই জন্য তাকে দৃষ্টান্ত শাস্তি হবে। সে নাকি তুরস্ক না কোথায় গেছে, তাকে অবিলম্বে কল ব্যাক করা হোক, তাকে নিয়ে আসা হোক, অবিলম্বে নিয়ে আসে তাকে বিমান বাহিনী প্রধান থেকে সরিয়ে দিয়ে তার বিচারের ব্যবস্থা করা হোক। এটা আমার দাবি। আমি মনে করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আমি মনে করি বাংলাদেশের জনগণ প্রতিটা প্রান্ততে একমত হবেন। আচ্ছা, সহ্য করা যায় না, হৃদয় বিদারক দৃশ্য। আচ্ছা, টেলিভিশনে আপনারা দেখানো বন্ধ করেছেন, আমি ধন্যবাদ জানাই। কি হৃদয় বিদারক দৃশ্য! এই নিষ্পাপ শিশুগুলোকে হত্যা করলাম আমরা দিনে দুপুরে। তারপরে আমরা দেখলাম না কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অন দ্য স্পটে যেতে। আমাদের প্রধান উপদেষ্টা হয়তো বয়স্ক মুরব্বী মানুষ, ওনার পক্ষে চলাফেরা সম্ভব না। আর যদি চলাফেরা সম্ভব না হয়, তাহলে কেন বসে আছেন? কেন বসে বসে আপনি এগুলা দেখতেছেন? আপনার তো উচিত ছিল সবার আগে ছুটে যাওয়া। প্রধান উপদেষ্টার উচিত ছিল সবার আগে ছুটে যাওয়া, ওনার কাছেই, ওনার নিজের গিয়ে দেখা উচিত ছিল, তদারক করা উচিত ছিল। ওনার জীবনে মূল্য আছে, আমার এই 200 প্রাণের মূল্য নাই, নিষ্পাপ প্রাণের মূল্য নাই, এই নিষ্পাপ শিশুগুলোর মূল্য নাই। এই নিষ্পাপ শিশুগুলো যে কাতরাচ্ছে, আপনার কষ্ট হয় না? আপনাদের বুকে ব্যথা হয় না? এই নিষ্পাপ শিশুগুলো যে কাতরাচ্ছে আজকে অগ্নিদগ্ধ হয়ে 70% 80% পড়ে গেছে, কি যাতনা, কি কষ্ট তারা ভোগ করতেছে, আপনাদের গায়ে লাগে না? আপনারা কি এতই সীমার হয়ে গেছেন? ক্ষমতার লোভ এতই আপনাদের, ক্ষমতার চামড়া আপনাদের এতই মোটা হয়ে গেছে যে শিশুদের কান্না আপনারা শুনতে পান না? আজকে আমার শিক্ষা উপদেষ্টা কোথায়? নবমের বাচ্চা ঘরে বসে রয়েছে, শিক্ষা সচিব কোথায়? কেন সে গেল না বিদ্যালয়ে ছুটে? কেন দেখতে গেল না নবমের বাচ্চা? তাকে করতে গিয়ে আপনি বসে আছেন শিক্ষা উপদেষ্টা। সে রিফিউজি ব্যবসা করার জন্য এখন সে প্রপাগান্ডা করে বেড়াচ্ছে, স্কুল কলেজগুলো বিল্ডিং নাকি পুরনো হয়ে গেছে, এগুলোকে নির্মাণ করতে হবে, নাহলে নাকি ভেঙে পড়বে। নতুন চাল শুরু করেছেন। 2টার সময় ঘটনা ঘটছে, বাচ্চাগুলো মারা গেছে, আমরা শিক্ষামন্ত্রীকে দেখতে পারলাম না, শিক্ষা উপদেষ্টা দেখতে পারলাম না ওই শিক্ষালয়ে যাওয়ার। ছাত্র মারা গেছে, ছাত্র, শিশু ছাত্র। তারপরেও শিক্ষা উপদেষ্টা সাহেবের হৃদয়ে এতটুকু আঘাত আনে নাই। মানলাম প্রধান উপদেষ্টা সাহেব বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আর হয়তো উনি এত বড় ঝুঁকি নিবেন না ওখানে গিয়ে যদি হার্ট ফেল করেন, বলা তো যায় না। কোথায় আজকে ওনার তত্ত্ব উপদেষ্টা, তত্ত্ব সচিব? কোথায় কোথায় সবকিছু কথা বলে, কেন তারা গেলেন না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না? কেন আমাদের যে কি বলেছেন একটা ওই নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, কেন সে গেল না? আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই, ব্যবস্থা দাবি করছি। আমি দাবি করছি, না আমাকে ফাঁসি দেন। আমি তাদের ব্যর্থতার কথা তুলে ধরছি, যার জন্য আমাকে ফাঁসি দেন যান, কিন্তু আমি আপনাদের এই ব্যর্থতার কথা জাতির সামনে, জনগণের সামনে তুলে ধরছি। আমি আপনাদের বিচার চাই।
আপনাদের ব্যর্থতার বিচার চাই। আজকে ঢাকা মহানগরের উত্তরার মেয়র সাহেবকে দেখতাম না আমরা সেখানে ছুটে যেতে। কেন? আজকে সারা দেশে যতগুলো মেডিকেল কলেজ, ঢাকা শহরে হাসপাতাল আছে, সবগুলো কেন খুলে দিলেন না বাচ্চাদের জন্য? কেন সকল অ্যাম্বুলেন্স গুলোকে পাঠালেন না? কেন হেলিকপ্টার দিয়ে দিনের বেলা বাচ্চাদের গুলোকে নিয়ে আসলেন না ঢাকা মেডিকেল কলেজে বা সিএমএইচে, ঢাকা সিএমএইচে? আবার আপনারা প্রপাগান্ডা করে বেড়াচ্ছেন, যেহেতু সেনা প্রধানরা, সেনাবাহিনী লোকেরা গেছে, সবার আগে রেস্কিউ করেছেন, এখন বলছেন এটাও প্রপাগান্ডা করে বেড়াচ্ছেন আপনারা, আপনাদের ইউটিউবাররা বলে বেড়াচ্ছেন যে সেনাবাহিনী তার ইমেজ বিল্ড আপ করার জন্য নাকি এই এটা করেছে। কি জঘন্য আপনাদের মনোবৃত্তি, কি ঘৃণিত আপনাদের মনোবৃত্তি। আপনি এইগুলোকে আপনি নিন্দা প্রকাশ করে হবে না ভাই, আপনার এই সুন্দর শোক প্রকাশ করে হবে না। এর জন্য আমাদেরকে প্রতিবাদী হতে হবে। আমরা এর তীব্র নিন্দা শুধু নয়, আমরা এর বিচার চাই। কি বলেন ফরিদ ভাই? বলেন, আপনি একমত আছেন আমার সঙ্গে? একমত, এটার বিচার চাই এবং এই বিচার করতে হবে, আমরা করাবো। দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা বিমান বাহিনীর, কেন উনি দিয়েছেন, এবং এই যে প্রশাসনের গাফিলতি, উপদেষ্টার অফিসে গাফিলতি, শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি, আমরা এর বিচার চাই। আজকে আমার ডাক্তার সাহেব চেষ্টা করতেছেন, মেডিকেল করে চেষ্টা করছেন, অনেক মানুষ রক্ত দিচ্ছেন, শত শত মানুষ রক্ত দেওয়ার জন্য চলে যাচ্ছেন। এই যে আপনি বলছেন রাজনীতিবিদদের হাসপাতালে কেন যাচ্ছে, প্রথম আলোর ডেনিসটা তো সবসময় রাজনীতিবিদদের পিছনে লেগে থাকে। আরে শুয়োরের বাচ্চা, রাজনীতিবিদ যাবে নাকি? তুই যাবি বেটা, তোর বাপ যাবে? হ্যাঁ, বাচ্চা প্রথম আলো, তার বাচ্চা, তোর বাপের যাবে না, তোর বাপ যাবে। প্রথম নিউজ বলেন আপনি, ওই কুকুরের বাচ্চা রাজনীতিতে যা করে শুধু তার বিরুদ্ধে লাগে। কুকুরের বাচ্চারা বাংলাদেশে কি যাচ্ছে? চোরের বাচ্চা। প্রথম আলোকে আপনি বলেন সে রাজনীতিবিদদের কেন গেছে? কে যাবে রাজনীতির মধ্যে? কে যাবে? তোর সরকার গেল না কেন? শুয়োরের বাচ্চা, তোর উপদেষ্টা গেল না কেন? আমি তাকে শুয়োরের বাচ্চা বলতেছি। এটি ওদের জন্য ভাষা, এটি বাংলা ভাষা, এই শব্দটা বাংলা ভাষায় বলা হয়। এটা আমি নতুন বানাচ্ছি না, এটা বাংলা বাংলা ব্যবহার বলা হয়। শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চাই বলা হয়, কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চাই বলা হয়। আপনি যে বললেন রাজনীতিবিদদের গেছে, জামাতের লোক গেছে, 50 জন গেছে, কে যাবে? রক্ত কে দিতে যাচ্ছে? কোথায় কোথায় রাজনীতিবিদদের দিয়ে আঙুল তুলেন? তারা কেন সরকারের সমালোচনা করলো না এখন পর্যন্ত? কেন প্রধান উপদেষ্টা এখানে গেলেন না, সেটা কেন বললেন না? কেন ইমার্জেন্সি মিটিং বসলো না? কেন ক্যাবিনেট মিটিং বসলো না? এটা শিশু মারা গেছে, শিশু। ভাবতে হবে আপনাকে, নিষ্পাপ শিশু, তাদেরকে আপনারা হত্যা করেছেন, আপনাদেরকে হত্যা করেছে, দুঃখ কোনো নয়। সরকার নিষ্পাপ শিশুকে হত্যা করেছে। জাতীয় ইমার্জেন্সি ডিক্লেয়ার করা দরকার ছিল আজকে। এইভাবে শিশু মারা যেতে পারে না, মারা গ্রহণ করা যেতে পারে না। দেন, কিন্তু আমি প্রতিবাদ করবো। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, এই শিশুটিকে আপনি হত্যা করেছেন, আপনার গাফিলতিতে হত্যা হয়েছে। নিষ্পাপ শিশু ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, ক্লাসরুমে বসে তারা মারা যাবে। তুমি ক্লাসরুম নিরাপত্তা দিতে পারবেন না। আপনি ঢাকা শহরের উপরে আপনি বিমান উড্ডয়ন করবেন, পাইলট বানাবেন আপনি। আমার জায়গা নাই বাংলাদেশে, আমার বিমান প্রশিক্ষণের স্থান নাই। একটা সরকার কতটুকু ব্যর্থ হইলে, কতটুকু উদাসীন হইলে, কতটুকু নপুংসক হইলে, কতটুকু অকার্যকর হইলে এই ধরনের ঘটনা ঘটতে পারে? কোন বিশেষণ দিয়ে সরকারকে আপনি আর বিশেষিত করবেন? আপনি প্রথম আলো সেটা দেখে না, আপনি ডেইলি স্টার সেটা দেখে না। দেখে জামাতের লোকেরা কেন মেডিকেল কলেজে গেছে? আরে কুকুরের বাচ্চা, জামাতের লোক যাবে না, বিএনপির লোক যাবে না, রাজনীতির লোকেরা যাবে না, কে যাবে? শুয়োরের বাচ্চারা। এই প্রশ্নটা একবার প্রশ্ন নিলে কেন এই শিশুদের কি দোষ? কেন সারা বাংলাদেশে আপনি কেন ইমার্জেন্সি ক্যাবিনেট মিটিং বসলো না? কি কারণে বসলো না? 200 শিশু আহত হবে, নিহত হবে, তারপরেও আপনার টনক নড়বে না? তারপরে আপনার টেলিভিশনে যাত্রায় গান বাজাবেন, তারপরে কমিটি সভা চলছেন, ওনারা সেখানে মোনাজাত করেছেন। মোনাজাত করলে ছেলেগুলো ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, মোনাজাত শিখাচ্ছেন আমাদেরকে।
মনোনয়নের মাধ্যমে শিখেছেন, কেন আপনারা সেগুলো ছুটে গেলেন না? সংস্কার সংস্কার আপনাদের পাশাতে ঢুকে দেওয়া হবে। সংস্কার আপনাদের, ওই যে আমার গুরুজি বলে না, এই সংস্কারের পাশাতে ঢুকে দেওয়া হবে। সংস্কার 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 নিয়ে আসতেছেন। কতগুলো ক্লাউন নিয়ে আপনারা ডেলি বসেন, আর কতগুলো ক্লাউন গুলো বসে বসে আপনারা নাটক করেন। বাংলাদেশের জনগণের টাকা দিয়ে আপনারা খান দান ফুর্তি করেন, এখানে আপনারা সংস্কার করবেন। আর এখানে আমার শিশুরা মারা যাবে, আপনারা বসে বসে দোয়া করবেন। দোয়া। ওই সংস্কারে বাচ্চারা কেন গেল না ব্লাড দিতে? কেন গেল না তারা? সব তো ক্ষুধার কাশি। একটা মুখা দেখছেন সোজা বসতে পারে না, বুড়ির চুটে সোফাতে বসতে পারে না, লম্বা বসতে হয়। কেন? তাদের ভুঁড়ি এত মোটা যে তারা সোফাতে ভালো করে বসতে পারে না। এই জন্য তারা দেখবেন লম্বা হয়ে বসে, পা দুটা ছড়াইয়া দিয়া জনগণের দিকে পা তুলে বসে। ওই সংস্কারের বাচ্চারা আজকে পারলো না দৌড়ে যাইতে, ওখানে পারলো না ব্লাড দিতে। এই ক্ষুধার খাসি গুলা, এক একটা ক্ষুধার খাসি তো দেখতে তো বোঝা যায় কিরকম হৃষ্টপুষ্ট। সংস্কার করবেন আপনারা। কাজী ভাই, আমি ক্রুদ্ধ, আমি বিক্ষুব্ধ, আমি বিচার চাই। আমি নিষ্পাপ শিশুদের হত্যার বিচার চাই। আমার সেই শিশুরা কষ্ট পাচ্ছে, তাদের বিচার চাই। তাদের পাশে এসে সবাইকে দাঁড়াতে হবে। সরকারি কাজ বন্ধ, আগেও শিশুদের জীবন বাঁচাতে হবে। যা কিছু লাগে, যা প্রয়োজন পড়ে, মরতে দেওয়া যাবে না। তারপরে বাঁচাতে হবে, বাঁচাতে হবে, বাঁচাতে হবে। যে কোনো মূল্যে বাকি শিশুদেরকে বাঁচাতে হবে। এই সময় কোনো আপোষ নাই। আমি ক্রুদ্ধ, আমি ফাঁসি চাই, আমার ফাঁসি দেন, কিন্তু আমি বিচার চাই। ফরিদ ভাই কথা বলে, আমি ফোন করে কথা বলি। জি ধন্যবাদ আফজালুজ্জামান ভাই। আসলে আমরা সবাই খুব বিক্ষুব্ধ, শোকাহত। আসলে আমাদের প্রতিটা পরিবারে ছোট ছোট শিশুরা আছে। ছোট ছোট শিশুরা হচ্ছে পবিত্র, ফুলের মতো পবিত্র। এই শিশুগুলাকে মানে এইভাবে লাশ নেওয়া অনেক কষ্টকর। আমি যাবো, আমাদের সাথে আছেন শেখ ফরিদ ভাই, রাজনীতি বিশ্লেষক ফরিদ ভাই। যে কথাগুলো আফজালুজ্জামান ভাই বললেন, এই কথাটা কিন্তু বাংলাদেশের আজকে 18 কোটি মানুষের একই বক্তব্য, আমরা বিচার চাই। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের অতিথিকেও সালাম এবং দর্শকদের শুভেচ্ছা। আসলে আমি মানে আজকে আমি আমাদের সর্বজন শ্রদ্ধেয় আফজালুজ্জামান স্যারের যে বক্তব্য শুনলাম, এটা বাংলাদেশের তরুণদের এইভাবে বলার কথা ছিল, ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। ওই যে তিনি যেটাকে বলেন খোদার খাসি, তারা পেট লড়াইতে পারে না, সোজা হয়ে বসে, এটা কিন্তু সত্য। দেখবেন একজনের, এরা কিন্তু 5ই আগস্টের আগে কারো চর্বি ছিল না, হোস্টেলে থাকতো, রিক্সা ভাড়া ছিল না, পায়ে হেঁটে যাইতো। এখন মার্শাল্লাহ তাদের পেট এত বড় হয়ে গেছে, তাদের শরীরে এত চর্বি হয়ে গেছে, পা সোজা বেড়ে বসতে হয়, ঘাট সোজা করতে হয়, থাকতে পারে না। যাই হোক, সেটাও বাদ দিলাম। তারা সুযোগ পেয়ে গেছে, যেখানে উপদেষ্টা হওয়ার কথা ছিল, যেখানে উপদেষ্টা হওয়ার কথা ছিল কলিমুল্লাহ স্যারদের, যেখানে উপদেষ্টা হওয়ার কথা ছিল মেজর আখতারুজ্জামান স্যারদের, সেখানে উপদেষ্টা হয়ে গেছে আমার হাঁটুর বয়সী ছেলেরা। যাই হোক বাবা, তাও কিছু ভালো কথা। কিন্তু আজকে তো ডক্টর ইউনূস না হয়, স্যার যেটা বললেন, ডক্টর ইউনূস অসুস্থ, হার্ট অ্যাটাক হবে, ভাই ঠিকই বলছেন স্যার, আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো, এই দৃশ্য আমি দেখতে পারবো। ওই বাচ্চাটা আমার সামনে যদি স্যার আগুন লাগার শরীর, আমি সত্যি আমি হার্ট ফিল করবো। তাই আমি ডক্টর ইউনূসকে বলবো যে উনি নাই যা, কারণ তার বয়স 86+। কিন্তু এই খোদার খাসি যারা, এই যে তাদের আজকে ফেনীতে গিয়ে মিটিং করতে হবে, তারা না কথায় কথায় হেলিকপ্টার নিয়ে ঘুরে, একদিনে 4বার হেলিকপ্টার ঘুরায়। একটা হেলিকপ্টার করে কি তারা নেতারা ফেনী থেকে উত্তর আসতে পারতো না? আসে নাই তারা, কারণ তাদের দায়ভার নাই তো। তারা তো রাজনীতিবিদ না, তারা তো 36 দিনের রাজনীতিবিদ। রাজনীতি আজকে যদি মেজর আখতারুজ্জামান সাহেবের এলাকায় এরকম ঘটনা ঘটে, তিনি তার যদি বাংলাদেশের যত বড় কাজটা হোক, তার যদি 1 কোটি টাকা লস হয়ে যায়, তিনি ওইখানে থাকবেন না, আগে চলে যাবেন তার এলাকায়। আমি নিশ্চিত, উনি না শুধু, সকল রাজনীতিবিদ। কারণ এটা দায়। এই মুহূর্তে তার যদি পিতার জানাজা থাকতো আখতারুজ্জামান সাহেবের, আমি শিওর ওই জানাজা রেখে তিনি চলে আসতেন এই বাচ্চাদের দেখতে। কিন্তু এই ক্ষুধার খাসিরা আসে নাই। বরং আমরা কি দেখলাম, আবার স্যার একটা ঠিক কথা বলছেন, অনেকে দেখলাম যে ওইখানে রাজনীতিবিদরা গেছে, দেখে কিছু কিছু রাজনীতিবিদের সমালোচনা করছে। আমি এটার পক্ষে না, কারণ জনগণের জন্যই রাজনীতি, রাজনীতির জন্যই জনগণ। জনগণকে রাজনীতিবিদরাই দেখতে যাবে, এটাই স্বাভাবিক। আর সবচেয়ে বিপজ্জনক যে কথাটা স্যার উল্লেখ করেছেন, হয়তো অনেকে এটা বুঝতে পারেন এই গুরুত্বটা, কোন পত্রিকা একবারও সরকারের সমালোচনা করে নাই। পত্রিকাগুলো কি চামচা হয়ে গেল নাকি, রাজনৈতিক কর্মী হয়ে গেল? আমরা তো ওই পত্রিকা দেখতে চাই না। আমরা চাই পত্রিকা মেজর আখতারুজ্জামান স্যারের সমালোচনা করবে, আমরা চাই পত্রিকা খালেদা জিয়ার সমালোচনা করবে, শেখ হাসিনার সমালোচনা করবে, তারেক রহমানের সমালোচনা করবে, ডক্টর ইউনূসের সমালোচনা করবে, আমাদেরও সমালোচনা করবে। পত্রিকা তো তোয়াজ করার জন্য থাকে না,
একটা পত্রিকা, আমি এই কথাটাই আমি বলতাম, আমি স্যার বলে ফেলেছেন, একটা মিডিয়াতে দেখলাম না, একবারও বললো না এর জন্য শিক্ষা উপদেষ্টা দায়ী, এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী, এর জন্য প্রতিরক্ষা উপদেষ্টা দায়ী, বা এর জন্য ডক্টর ইউনূস দায়ী। একটা বারের জন্য কেউ এই কথাটা বললো না। তারপরে এটার যে মেকানিজম আছে বা নৌবাহিনী, সরি, বিমান বাহিনীর যে দায়, ফরিদ ভাই আপনি যে বলছেন সমালোচনা করবে, সাংস্কৃতিক উপদেষ্টার একটা প্রশ্ন করার যায় দুইজন সাংবাদিকদের চাকরি চলে গেছে। সাংবাদিকরা তো ওরা মানুষ, মিডিয়া চালাচ্ছে কারা? এই আজকে বলেন যে বড় মিডিয়া, এরা মালিকরা অনেক, ওরা সিন্ডিকেট করেছে। হ্যাঁ, মানে মৌলবীরা, আমি আপনি অবশ্যই জানেন, আমি অবাক হয়ে গেছি শুনে যে ওয়াজ করাও নাকি সিন্ডিকেট। এই ওয়াজ যে করে বিভিন্ন জায়গায়, কে যাবে, এটা সিন্ডিকেট। আজকাল মিডিয়াও সিন্ডিকেট হয়ে গেছে। হায় হায়, কোন দেশে বাস করি। মানে বিষয়টা এরকম যে সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, আমাদের দশা হয়ে গেছে এই, মানে কোনটা রেখে কোনটা বলি। এই যে স্যার যে এই বয়সে যে চিৎকার করলেন, তিনি যে দাপটে কথা বললেন, তিনি শেষে বললেন যে প্রয়োজন আমাকে ফাঁসি দাও, কিন্তু আমার শিশুদের বাঁচাও। আমরা অদ্ভুত ব্যাপার, সেইখানে দেখেন ফায়ার সার্ভিস শুনলাম যে একটু দেরিতে গেছে, যদিও তার নাকের ডয়গা শুনলাম যে সেখানে পানির ব্যবস্থা ছিল সমস্যা, আর যে আগুন লেগেছে এটা পানির সাথে সম্পর্ক না, এটা শুধু পানিতে নিবে না, তার জন্য আমরা ফায়ার সার্ভিস নিয়ে আলোচনা বদ্ধ করতেছি না। কিন্তু এখানে আমাদের রাজনীতিবিদদের, তরুণদের, সাংবাদিকদের, রাজনৈতিক নেতাদের এবং সরকারের স্ট্রিক্ট একটা শক্তিশালী যে ভূমিকা, আমরা সেটা দেখি নাই, আমরা সেটা দেখতে পেলাম না। এই মুহূর্তে আমার দুয়ার দরকার নাই, এই মুহূর্তে আমার দাওয়ার দরকার, দাওয়া। এই মুহূর্তে আমার শরীরে দাওয়া লাগবে। আমার শরীরের একটা অংশ পুড়ে গেছিল, আমি জানি আগুনে পুরার যে কি বেদনা, কি যে কষ্ট, এটা যে পুড়ে নাই, ওই যে সাপে যারে কাটে নাই, যেমন সে সাপের ব্যথা বুঝবে না, যতই সিনেমাতে দেখুক আর গল্প উপন্যাসে পড়ুক, এই বেদনাটা আমি জানি। যে শিশুটাকে আমি দেখলাম তার খাল পুড়ে গেছে, আপনি কি জানেন? ঠিক 30 মিনিট পরে যারা আমার পুড়ে গেছে আমি জানি, যখন পুড়ে তখন কিন্তু কেউ বুঝতে পারে না, একটা চিমটি দেওয়ার আওয়াজ, চিমটি দিলে যে ব্যথা আপনি বুঝবেন না। মানে পুরাটা যত গভীর হবে আপনার বেদনাটা প্রকাশ হবে তত দেরিতে। অল্প পুড়লে আপনি চিৎকার দিবেন। আমার পুড়েছিল, গভীরভাবে পুড়েছিল আমার পায়ে, আমি জানি কি বেদনা। 30 মিনিট পরে এদের চিৎকার গুলো আপনি কল্পনা করতে পারেন, এটা আমি জানি, ওই বেদনাটা আমি জানি। এবং তার চেয়ে বড় কথা, এদের মাসের পর মাস বেড়ে থাকতে আমি ছিলাম। আমি 3 মাস সরাসরি বিছানায় ছিলাম, আর 8 মাস আমি হাঁটতে পারিনি, বাড়িতে বিছানায় ছিলাম। কি যে কষ্ট, মানে আর চিকিৎসা ব্যয় যে কত বেশি সেটা আমি বাদ দিলাম, কিন্তু এতে কি কষ্ট আপনি চিন্তা করতে পারবেন না। আর বাংলাদেশে ভুল হয়, আপনার চ্যানেলের মাধ্যমে আমি ডাক্তার সাহেবদের অনুরোধ করবো, দয়া করে, আমি জানি, আমি ডাক্তারদের দেখলাম, আমি ভিডিওগুলো দেখেছি, ডাক্তাররা খুব নিবেদিত, তার চিৎকার করতেছে নিবেদিত। আমি বলবো যে তৈরি ঘড়ি করতে যায় ভুল চিকিৎসা করবেন না, কারণ ভুল চিকিৎসা করলে প্রত্যেকটার জীবন শেষ হয়ে যায়। আর শিশু, আমি বড় মানুষ, আমার কাছে আলাদা বিষয়, কিন্তু এরা শিশু, এদের একটা ভুল ট্রিটমেন্ট হলে এরা কিন্তু সারা জীবন এদের ভুগতে হবে। আর যেটা আপনি স্যার বললেন, এর বিচার হতে হবে। বিচারটা আমরা কিভাবে করব? আমরা আইনগত ব্যাপার জানি না, কারণ বিমান বাহিনী কি অপরাধ করেছে সেটা বিমান বাহিনী বুঝবে, তার বিষয় সে দেখবে। কিন্তু আমরা রাজনৈতিক ভাবে যেটা বিবেচনা করি সিভিল হিসেবে, যে এই যে এখানে যারা গাফিলতি করলো, এদের তো ক্ষমা করা যাবে না। এই যে যারা ক্ষুধার কাশি মিটিং করে করে বেড়াইতেছে, এরা, আমি বুঝতে পারলাম না ক্ষমতার জন্য। আপনি যেটা বললেন, আমার কথাগুলি আজকে আপনি বলে ফেলেছেন, আমি খুব আবেগতাড়িত, কারণ আমি নিজে তো পোড়ারোগী ছিলাম, আমি খুবই বেদনাত। আজকে আমি কোনো ফেসবুকে লাইভে আসতে পারি নাই, আমি একটাই লাইভে আজকে গেছি, অনেক লাইভ ছিল ক্যান্সেল করেছি, অনেক কিছু ছিল, আমি মানসিক ভাবে আমি প্রস্তুত না, কারণ আমি জানি যে পুরলে কি কষ্ট, আপনি কল্পনা করতে পারবেন না কি কষ্ট একটা মানুষের, মানে প্রতি সেকেন্ডে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে আপনাকে। পোড়ারোগীর এত হাত পা কাটলে কিন্তু তখনই শেষ, কিন্তু পোড়ারোগীর যে কি কষ্ট এটা আপনারা কেউ চিন্তা করতে পারবেন না। এই প্রত্যেকটা শিশু, তাদের যে কি কষ্ট হবে প্রতিদিন, এই যে আজকে যাদের ব্যান্ডেজ দেখলেন, 24 ঘন্টা পার হওয়ার পরে এদের চিৎকারে আপনি থাকতে পারবেন না। এদের আপনি ভলডারিন 3টা দিলেও কাজ হবে না, আপনি তো শিশুর 3টা ভলডারিন ইনজেকশন দিতে পারবেন না। এই শিশুগুলো এত চিৎকার করবে, এত কাঁদবে, এত কষ্ট পাবে, আপনি কল্পনা করতে পারবেন না। হাসপাতাল আকাশে উঠে যাবে, ছাদ ভেঙে, এরকম চিৎকার আপনারা শুনতে পারবেন যদি এক হাসপাতালে রাখেন। যাই হোক, আমরা যাদের সন্তান নিহত হয়েছে তারাও আমাদের সন্তানের মতো, আমরা তাদের পরিবারের প্রতি শোক জানাই, এবং যারা আহত তাদের সুচিকিৎসা এবং স্যার যেটা বললেন ফ্রি অফ কস্ট এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দিতে হবে। আমাদের দুর্ভাগ্যজনক, আশেপাশে এতগুলো হসপিটাল, কিন্তু তাদেরকে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয় না। এর চেয়ে মর্মান্তিক কিছু থাকতে পারে না। তো আরেকটা জিনিস দেখলাম যে একটা ছেলে গিয়েছিল রক্ত দিতে, শুনলাম সে ভিন্ন রাজনৈতিক দল করে বলে মারছে। ভাইরে ভাই,
এই একটা মানুষ রক্ত দিতে গেছে তোমরা তারা মারো, এটা হয়? সে আমার শত্রু হলেও যদি এখন রক্ত দিতে আসে আমি তারা মারবো? আমার দুশ্মন যদি আমার ছেলের জন্য রক্ত দিতে আসে আমি তারা তখন মারবো? তোমরা আজকে তারা মারলা। আমি জি। আমি একটা বিষয় আমি বলি, আমি সকাল থেকে আমি লাইভ দেখতেছিলাম, আপনি বলতেছেন এনসিপি বিশাল ব্যানার নিয়ে মানে সহযোগিতা করতেছি, মানে বিশাল ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে শত মানুষ ব্লাড দেওয়া দাঁড়িয়ে আছে, ইসলামী স্বাধীনতা আন্দোলন ওরাও দাঁড়িয়ে আছে আরেকদিকে ব্যানার দিয়ে। আমার কথা হচ্ছে ভাই, আপনি যদি ব্লাড দেওয়া যান, আপনি দাঁড়িয়ে থাকবেন, কি সহযোগিতা করবেন? জি 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 জি। রাজনৈতিক শুধু এটা না তো, আপনি আছে ঢাকা মেডিকেল সব বিভিন্ন মেডিকেলের সামনে দেখেন কতগুলা, ভাই আপনি মানবিক মানুষ, ব্যানার কেন? ব্যানার থাকবে কেন রে ভাই? কেন? স্যার অসুস্থ হয়েছে, আমি ব্লাড দিতে যাব, বা আমার দুশ্মন ব্লাড দিতে যাব, আমি সেখানে পোস্টার লাগাই যাব? আমি তো দেখলাম মৌলভী সাহেবেরা পিছনে লাগাইছে, কি পাংখা মার্কা, ওই যে যারা আগে বলছে ভোট দেওয়া হারাম, যখন আখতারুজ্জামান স্যার ইলেকশন করছেন, এমপি হয়েছেন, তখন এই চরমোনাই পীরেরা বলছিল ভোট দেওয়া হারাম, ভোট ইসলামের পর খেলাফ। সেই হাত পাংখা আল্লাহরা দেখি হাত পাংখার ব্যানার লাগায় ঘুরতেছে তারা। মানে এটা তারা সব জায়গাতে রাজনীতি নিয়ে আসবে, সব জায়গাতে ব্যবসা নিয়ে আসবে, মানে সব জায়গায় সাইনবোর্ড নিয়ে আসবে। এটা তো হয় না। আমি কাজ করব, আখতারুজ্জামান স্যার যদি কাজ করে, আমি যদি কাজ করি, সাইনবোর্ড তো লাগবে না, আমরাই সাইনবোর্ড হয়ে যাবে। এই কমন সেন্সটুকু এদের নাই, এটা হলো দুর্ভাগ্য। এখন ওই যে বললাম আমাদের দেশে এখন ওই যে সাজিটা বললেন, না ফরিদ ভাই আপনার একটা ছবি চিন্তা করেন, আর একটা ছবি হয়তো আপনারা দেখছেন, একটা 10-12 বছর একটা ছেলে, গায়ে কোনো কাপড় নেই, জি জি দৌড়ে যাচ্ছে, জি জি দৌড়ে যাচ্ছে, আপনি চিন্তা করেন। আমি এই ছেলেটার দিকে তাকাচ্ছি আর ভাবতেছি বাংলাদেশে এই অবস্থা, এই এরকম ছবি আমরা কোথায় দেখতাম? যুদ্ধর যে দেশগুলা, যে দেশের যুদ্ধ হয় সেই সব দেশের ছবি, এরকম ছবি আমরা দেখতাম। এই ছবিটা বাংলাদেশে দেখতে হচ্ছে আমাদের, এটা বলা যায়? দুর্ভাগ্য নাই, শুধু তাই না, একটা ছেলেকে দেখলাম সে দৌড়াইতেছে, তারে কেউ হাসপাতাল, একটা ছেলে দৌড়াইতেছে রাস্তায়, তারা কেউ নিয়ে হাসপাতাল নিয়ে যাচ্ছে না। এটা আরো মানে কি বলবো আর, যাই হোক, এত বেদনাদায়ক দৃশ্যগুলো আমি নিজের চোখে দেখেছি, তো আমার বেদনাটা আর একটু বেশি, কারণ আমার শরীর পুরে ছিল, আমি জানি কি বেদনা। জি ধন্যবাদ। ধন্যবাদ ফরিদ ভাই, আবার আসবো, যাবো আমাদের সাথে। স্যার একটু আনমিউট করে দিই আপনাকে, আপনি ফোনে কথা বলছিলেন, একটু আপনি নিজে একটু আনমিউট করেন। জি হয়ে গেছে। জি স্যার, আমরা যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমাদের মানুষ যেভাবে আজকে লাইন ধরে দাঁড়িয়ে রক্ত দিচ্ছে, সহযোগিতা করছে, মানে আমাদের বাংলাদেশে এই জিনিসগুলো সম্ভব স্যার। পাশাপাশি উল্টা চিত্রটা আছে যে এই সুযোগ সন্ধানীরা নিজেদের নাম প্রচার করার একটা মানে চেষ্টা করে যায়। তো সেই জায়গায় স্যার আপনি কি বলবেন? এবং এই যে বিচারের কথা যেটা বলেন শেখ ফরিদ ভাই, এদের বিচারে কাট করে দাঁড় করানোর কোন রাস্তা আছে স্যার? এই যে সেনাবাহিনী বিমান বাহিনীর প্রধানের কথা বললেন। দেখেন, আমি আপনাদের যে কথাটা বললাম, আমি আবারও আপনাদের কাছে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করতেছি। আপনি দেখেন, এখানে আমরা যারই ব্যর্থতা হোক না কেন, কিন্তু জীবন দিচ্ছে নিষ্পাপ শিশুগুলো, এবং সেই নিষ্পাপ শিশুদের উপরে যে দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের উপরে যে আজকে যে এই যে হৃদয় বিদারক অবস্থা, আমরা রক্ত দিলাম, চিকিৎসা করলাম, তাদের যে কষ্টটা হলো, এই কষ্টের দায়ভার কে নেবে? নিষ্পাপ শিশুগুলো যে আজকে তাদের যে এই যে কষ্টটা, আপনার অনুধাবন করার চেষ্টা করেন। কে ব্লাড দিলেন, কে করলেন, সেটা পড়তো না। এটা তো মানুষের দ্বারা ঘটনা তো ঘটিয়েছে, এটা তো দৈব দুর্বিপাকে হয় নাই, এটা হঠাৎ করে ভূমিকম্প হয় নাই, জলোচ্ছ্বাস আসে নাই, এখানে প্রচন্ড ঘূর্ণিঝড়ে বিল্ডিং ভেঙে পড়ে নাই, প্রচন্ড বর্ষণে ভেঙে পড়ে নাই। এখানে একটি পাইলট প্রশিক্ষণের জন্য একটি অফিসার যোগ্য হয়েছে, তাকে প্রশিক্ষণ দিবেন, সে এতদিন ট্রেনারের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছে, আজকে সে নিজে একা প্রশিক্ষণ দিবে। ইটস এ ভেরি একটা অকেশনাল সেরিমনিয়াস অকেশন, একটা অ্যাচিভমেন্ট অফ দ্যাট পাইলট। কিন্তু আপনাকে তো পটভূমিকা থাকতে হবে। আপনি ঢাকা শহরের মধ্যে কুর্মিটোলা বিমানবন্দর থেকে এরকম একটি পুরনো বিমান আকাশে উড়াইয়া একটি নতুন পাইলট ছেলেকে, যে জীবনে কোনোদিন একা প্লেন চালায় নাই, তার হাতে প্লেনটাতে উঠাইয়া দিলেন। এটার পিছনে তো অনেক ষড়যন্ত্র থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। কারণ এটা যদি আপনি যদি অর্গানাইজেশন বুঝেন, আর্মি, এয়ারফোর্স, নেভি বুঝেন, এয়ারফোর্স বুঝেন, বুঝতে হবে
এই প্রশিক্ষণটা হঠাৎ করে পাইলট ছেলেটা ঘুমিতে উঠে গিয়া প্লেন নিয়ে বেরিয়ে পড়ছে, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে না। এটা প্রোগ্রাম করা হয়েছে, বছরের আরো 6 মাস 9 মাস আগে প্রোগ্রাম করা হয়েছে। তাকে আরো ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার পিছনে একজন প্রশিক্ষক বসে আছেন, যেখানে সিসি ক্যামেরা দিয়ে আজকে দেখা হচ্ছে। ডিজিটালের যুগ, পাইলট কি করতেছে সেগুলো দেখা যাচ্ছে। সেখানে পাইলটটাকে আপনি উঠায় দিলেন, তারপরে বলছেন 16 মিনিট পরে আপনি এটা এই ইঞ্জিন বিকল হয়ে গেছে বা হতে পারে হচ্ছে। 16 মিনিটে তো শুধু এখানে থাকার কথা, আরো দূরে চলে যাওয়ার কথা। তারপরে আপনি যদি কন্ট্রোলের সঙ্গে কথা বলা হয়, তাহলে সেই পাইলটটাকে আপনি ততটুকু ব্রেভ করলেন না কেন? সেই পাইলটটাকে দায়িত্বশীল না, সে দেখবে না প্লেনটা কোথায় পড়তেছে? ইঞ্জিনের বিকল হয়ে গেলেও তো পাইলটিং বলে একটা কথা আছে। প্লেনটাকে নিয়ন্ত্রণ করার তো কিছু উপায় আছে, ডাইনে বাঁয়ে তো করানো যায়। তার তো উইংস গুলাকে ব্যবহার করা যায়। সেই ছিল তুরাগ নদী। এবং সেই ছেলেটা তো জানা উচিত এখানে তার নিচে কি কে কোথায় আছে। এই ভৌগোলিক, এই জিওগ্রাফি তাকে পড়ানো হয়েছে, তাকে তো শিক্ষা দেওয়া হয়েছে। তার নিচে যে ভূমিটা আছে, সেই ভূমিটা কোনটা স্কুল, কোনটা মাদ্রাসা, কোনটা মসজিদ, কোনটা হাসপাতাল, এটা তো তাকে বলা হয়েছে। সে তো জানে, তাকে তো ট্রেনিং দিয়ে তাকে লেফটেন্যান্ট করা হয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট করা হয়েছে। সে তো জানে ভূমির কোন জায়গায় কি আছে। এটা তো অন্ধ না, সে তো জানে কোথায় কি আছে, কোথায় মসজিদ আছে, কোথায় স্কুল আছে, কোথায় হাসপাতাল আছে। সে তো চেষ্টা করবে, সে তো হিরোর মতো আত্মাও দিতে পারতো। না করে সে কি করেছে? আর তারপরে কি দেখলাম রিয়াকশন অফ বিমান বাহিনী। আপনি প্লেন পাঠিয়ে দিচ্ছেন তার ফ্যামিলিকে নিয়ে আসতে, তার মা বাবাকে নিয়ে আসতে। এজিব যেন কি মজা করতেছেন আপনারা, মজা করতে আসছেন। ওই 20টা ছেলে মেয়ের বাপ মা নাই, ওই নিষ্পাপ শিশুদের বাপ মা নাই, তাদের কাছে হেলিকপ্টার পাঠাইছেন? হ্যাঁ, বড় গাড়িও বানায় না, বড় গাড়িও বানায় না। জি, আপনি এয়ারফোর্স কি আপনার বাবার সম্পত্তি পেয়ে গেছেন? বাবার দেশ বানাইতে গিয়ে সবকিছু বাবাদের বানাই ফেলছেন আপনারা। হ্যাঁ, আপনি পাইলট সাহেব মারা যাওয়ার আগে তার বউ বাচ্চা নিয়ে আসতে হবে, তার মাকে নিয়ে আসতে হবে, বাবাকে নিয়ে আসতে হবে। এটা যদি ওর ব্যর্থতা হয়ে থাকে, তাহলে দায়িত্ব কে নেবে? এটা যদি ওই লেফটেন্যান্টের ব্যর্থতা হয়ে থাকে, সে যদি দুর্ঘটনা দায়ী হয়ে থাকে, আপনি তদন্ত করে ছাড়া আপনি গিয়ে প্লেন পাঠিয়ে দিচ্ছেন, বাবার সম্পত্তি পেয়েছেন আপনারা। এই জন্য আমি বলছি যে এখানে প্রচন্ডতম গাফিলতি হয়েছে। এটা ধরতে যারা পারছে না তাদেরও ব্যর্থতা। এই জন্য আমি বলছি আমার নিরাপত্তা উপদেষ্টাকে আমি দায়ী করতেছি, কারণ সেনাবাহিনী প্রধানকে দায়ী করতে পারতেছে না। এই জন্য বিমান বাহিনী সেনা প্রধানের অধীনস্থ না। সেনা প্রধানকে প্রশ্ন করার ক্ষমতা এখতিয়ার সেনা প্রধানের না। তারপরেও সেনা প্রধান তার রেস্কিউ টিম পাঠাইছে, তার লোকজন পাঠাইছে, তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। সিএমএসি তার সমস্ত কিছু ব্যবস্থা করেছে। অথচ সিএমএসি এর কাছে এয়ারবেস, ওখানে উত্তরার উল্টা দিকে ওখানে বিমানবন্দরের বিমান বাহিনীর ঘাঁটি আছে। ওখানে নিয়ে আসলেন না কেন তাদেরকে? আপনি ফুর্তি করতেছেন আপনারা। তারপরে আমি সরকারকে প্রচন্ডভাবে দায়ী করব, আপনি কেন তাৎক্ষণিকভাবে রেড অ্যালার্ট জারি করলেন না? এটা তো শিশুদের ব্যাপার। এর চেয়ে কি প্রায়োরিটির জাতির আছে বলেন? আমার 20টি শিশু তাৎক্ষণিকভাবে মারা যাবে, আর রাষ্ট্র বিকার হয়ে বয়ে থাকবে, রাষ্ট্র কথা বলবে না, রাষ্ট্রের কোনো বক্তব্য নাই, রাষ্ট্রের কোনো বিবৃতি নাই। 200 ছেলে বাচ্চারা, শিশু বাচ্চারা বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, তার জন্য কোনো মার্চিং অর্ডার নাই। কেন আপনি ইউনূস সাহেব সেনাপ্রধানকে টেলিফোন করে বললো না যে আপনি ইমিডিয়েটলি একটা মেডিকেল স্কোয়াড তৈরি করে আপনি ইমিডিয়েটলি চিকিৎসা ব্যবস্থা করেন? কেন বললেন না? উনি সেনাপ্রধান করতে গেলে তো ভুল বুঝবেন। আপনি সেনাপ্রধানকে কেন ফোন করলেন না যে বিমান প্রধান নয়, আমি তাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি, আপনি ইমিডিয়েটলি আপনি মেডিকেল টিম নিয়ে এদিকে রেস্কিউ করেন? কেন বললেন না? অভিমান করতেছেন, মান অভিমান নিয়ে দেশ চালাবেন আপনি ইউনূস সাহেব। আপনার বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে বাধ্য করতেছেন। আপনাকে তোয়াজ করে জানি আমাদের অনেক লাভ হবে, আমাদের অনেক বেনিফিট হবে, কিন্তু সম্ভব না। কিন্তু যারা তোয়াজ করতেছে আপনাকে ধ্বংস করতেছে। এই যে আমি কুদায় কাশি বলছি কাদেরকে? ওই যে আমার সংস্কার কমিটিকে। এই সংস্কার কমিটি তুমি জেনেছো এবং তুমি যে মোনাজাত পড়ছো এটা টেলিভিশনে দেখাইতে হবে। চিন্তা করে দেখেন, ওদের জন্য তুমি মোনাজাত করতেছো, এটা তোমার টেলিভিশনে দেখাইতে হবে। চিন্তা করে দেখেন। চিন্তা করে দেশকে কোথায় নিয়ে গেছি আমরা। আগে ছিল সাহেব বিবি গোলামের টেলিভিশন, এখন হয়ে গেছে কি বলেন?
গোলামি টেলিভিশন। আপনার এগুলো কি আপনার দেশে কি এস্টাবলিশ করার চেষ্টা করছেন? আমি শিক্ষামন্ত্রীকে কেন দায়ী করছি? দুটার সময় ঘটনা ঘটছে, সবাই তাৎক্ষণিকভাবে জানে, ওদের নো টাইম টিভিতে চলে আসছে নিউজটা। আমি 2টার সময় এসি টিভিতে আমি একটা ইংলিশ টক শো করতেছিলাম, তাৎক্ষণিকভাবে আমাদেরকে সেখানে জানানো হয়েছে যে এই ঘটনা ঘটেছে। আপনি নিশ্চয়ই আপনি জানেন, শিক্ষামন্ত্রী জানেন, এবং আপনার স্কুলের উপরে পড়েছে। স্কুলের মালিক তো আপনি, ছাত্রদের গার্জিয়ান তো আপনি, শিক্ষামন্ত্রী আবরার সাহেব। আবরার সাহেব, আপনি রিফিউজিদের কন্ট্রোল করেছেন। ওটা তো ব্যবসা ছিল, মাফিয়া ব্যবসা। রিফিউজিদের এমনি কিচ্ছু করা হয় না, রিফিউজি আপনারা বানান। বলেন, সে রিফিউজির থেকে এনজিও করে আপনার শিক্ষামন্ত্রী হয়ে গেছেন, ক্রিমিনাল থেকে হয়ে গেছেন এখন শিক্ষার মধ্যে। আজকে রিফিউজি হ্যান্ডেল করে সারা পৃথিবীর সেরা ক্রিমিনালরা, সকল ক্রিমিনালরা রিফিউজি কন্ট্রোল করে। ড্রাগ, রিফিউজি, ট্রাফিকিং, এগুলো সমার্থক, এক শব্দ একসঙ্গে এগুলো হ্যান্ডেল করা হয়। মানুষ এক দেখতে আরেক দেশে রিফিউজি হয়ে যায় কেন? পলিটিক্যাল আনরেস্টের কারণে। পলিটিক্যাল আনরেস্ট কারা ক্রিয়েট করে? এই বিভিন্ন মাফিয়ারা ক্রিয়েট করে। বিভিন্ন মাফিয়ারা পলিটিক্যাল আনরেস্ট করে একটা কমিউনিটিকে একখান থেকে উচ্ছেদ করে। আপনি সেই ধান্দা করে আসছেন, সেই ব্যবসা করে আসছেন, এখন শিক্ষা মন্ত্রণালয়ে বসছেন। আপনার এতটুকু সেন্স কাজ করলো না? আপনার একটা এত বড় স্কুল যেখানে হাজার হাজার ছেলে মেয়েরা পড়ে, যেখানে 8টা না 10টা না 12টা ব্লক আছে, যেখানে কয়েক হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে, আপনি সেখানে দৌড়ে যেতে পারলেন না? আপনি কি এখন দাঁড়াতে পারলেন না? আপনার সচিব সাহেব কোথায়? কদিন আগে দেখতাম সে ওই আয়োজন অফিসে বসে বসে সে ঘুমাইতো, নাক্কি মারতে, জয়েন্ট সেক্রেটারি অফিসে বসে থাকতো। হঠাৎ করে তাকে শিক্ষা সিনিয়র সচিব বানাই দিচ্ছেন। বলেন, সে শিক্ষার কি জানে? শিক্ষার কি বুঝে? শিক্ষাটাকে পুরো আজকে ধ্বংস করে দিচ্ছেন। ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট দেখেন কি করেছেন, ফলাফল দেখেন কি করেছেন। আপনি এগুলো কাদেরকে বলবো? আমি শিক্ষামন্ত্রীকে উপদেশে দায়ী করছি এই জন্য যে আমার স্কুলের শিশু, নিষ্পাপ শিশুরা মারা গেছে, তারা আগুনে দগ্ধ হচ্ছে। তাদের পাশে শিক্ষা উপদেষ্টা কেন দাঁড়ালেন না গিয়ে? উনি অন্যায় না, শুধু পাপ করেছেন, শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অপরাধ করেছেন। উনি আমার নিষ্পাপ শিশুদের পাশে গিয়ে দাঁড়ায় নাই। আমি বিমান বাহিনীর যেসব সিনিয়র অফিসার গুলো আছে তাদেরকে বলবো, আপনারা কি করতেছেন? এগুলো তদন্ত দরকার। প্রশিক্ষণের নামে আপনারা গত 10 বছর 15 বছর কি করেছেন? আপনাদেরকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে প্রশিক্ষণ করার জন্য, সেই টাকা কোথায় ব্যয় করছেন? সবাই বলা বলি করতেছে। আমাকে আজকে অনেকেই টেলিফোন করে বলতেছে, স্যার এগুলো কিছু বলেন আপনারা। আপনি ঢাকা বিমানবন্দরকে, কুর্মিটোলা বিমানবন্দরের আশেপাশে আপনি কাউকে জায়গা দেবেন না, একটা মেট্রো রেল করতে দেন নাই, আর আপনারা ওখানে পার্ক বানাচ্ছেন, রিসোর্ট বানাচ্ছেন। কুর্মিটোলার জায়গা একর করে দেওয়া হয়েছে বিমানবন্দর বানানোর জন্য, ব্রিটিশরা বিমানবন্দর বানানোর জন্য, আপনার রিসোর্ট বানানোর না। এত বড় দৃষ্টতা আপনি কোথায় পেলেন? আপনি সামরিক বাহিনী, এই ল্যান্ড তো এয়ারফোর্সের না, এই ল্যান্ড মিলিটারি এস্টেট অফিসের। এই জমি বিমান বাহিনীর না, এই জমি হলো দেশের জনগণের, মিনিস্টার ডিফেন্সের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, মিনিস্ট্রি অফ আমাদের যে মিলিটারি ল্যান্ড, মিলিটারি ল্যান্ডসের। সেই জায়গায় আপনি কার কথায়, কার হুকুমে আপনি দখল করে আপনি রিসোর্ট বানাচ্ছেন? রিসোর্ট বানাচ্ছেন আপনি, এখানে পার্ক বানাচ্ছেন, আবার সেখানে পাবলিক যেতে দিবেন না, পাবলিক বন্ধ করে দিচ্ছেন, ওখানে ধান্দা করতেছেন, আপনারা ব্যবসার জায়গা বানাইতেছেন। কোথায় পেলেন আপনারা? একই অবস্থা আজকে সারা ক্যান্টনমেন্টের চারপাশে মানুষের আওয়াজ তুলতেছে। আজকে ঢাকা শহরে বিমানের হেড অফিস থাকার দরকারটা কি? স্কেলেটন হেড অফিস করা থাকবে, বাকি সব যশোরে পাঠা দেন। বিশাল বিমান ঘাঁটি আছে আমাদের ওখানে, ওখানে পাঠা দেন। ঢাকা কুর্মিটোলা বিমান থেকে অনতিবিলম্বে বিমান বাহিনীকে প্রত্যাহার করে নিয়ে যান। এখানে বিমান বাহিনী থাকার কোন দরকার নাই। আমি বলছি কোন দরকার নাই। আমি দেশের নাগরিক হিসেবে বলছি, ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে, পুরনো বিমানবন্দরে বিমান বাহিনী ঘাঁটি থাকার কোনো প্রয়োজন নাই। ইট ইজ অ্যাবান্ডন। এখানে কোনো প্রয়োজন নাই। তাদেরকে সবাইকে শিফট করেন যশোরে।
আমাদের আরব বিমানবন্দর আছে, আমাদের টাঙ্গাইলে আছে, ওখানে পাঠান, এখানে দরকার নাই। ঢাকা বিমানবন্দর পহরা দেওয়ার জন্য ঢাকা বিমানবন্দরের পাশে আমরা ঘাঁটি করে দিয়েছি, সেখানে আছে, সেখানে আমাদের বিমানের রাখার জায়গা আছে, ঢাকা বিমানবন্দর পহরা দেওয়ার জন্য সেখানে থাকবে, থাকুক। সেটার জন্য ঢাকা ক্যান্টনমেন্টের উত্তর পাশে আমরা আপনাদেরকে বেস করে দিয়েছি, সেই বেসে থাকেন। কিন্তু কুর্মিটোলা বেসকে খালি করেন, এটা মিনিস্টার অফ ডিফেন্সের অধীনে নিয়ে এখানে সচিবালয় নিয়ে আসেন, এখানে জনগণের শ্বাস ফেলানোর জায়গা দেন। এই মানুষ ঢাকা শহরটাকে যে 2 ভাগে ভাগ করে ফেলছেন, এখানে যে আর্টিফিশিয়াল অবস্টাকল ক্রিয়েট করেছেন, এই আর্টিফিশিয়াল অবস্টাকলটা দূর করেন, জনগণের জন্য সহজ করে দেন। সচিবালয়ে মানুষ যেতে পারে না, সচিবালয় এখন জায়গা হচ্ছে না, এন্টার সচিবালয় এই কুর্মিটোলা বিমানবন্দর এখানে এসে নিয়ে আসেন। মাঝখানে জাতীয় প্যারেড গ্রাউন্ড তৈরি করেন, এখানে প্যারেড স্কোয়ার তৈরি করেন, জাতি গর্ব করে বছরে অন্তত 2 বার জাতি সেখানে প্যারেড করবে, সারা পৃথিবী দেখবে, বাংলাদেশ মাথা উঁচু করে সেখানে প্যারেড করবে। আপনি এগুলো দেখেন, কিন্তু এগুলো করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আমি এটা দুর্ঘটনা বলছি না, আমি বলছি সরকারের ব্যর্থতার কারণে আমাদের শিশুদেরকে হত্যা করা হয়েছে। আমি শিশু হত্যার বিচার চাই। আমাদের শিশুদেরকে যে নির্যাতন করা হচ্ছে, শিশুরা যে কষ্ট দুঃখে কাতরাচ্ছে, আমি তার বিচার চাই, কম্পেনসেশন না, টাকা দিয়ে না। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস মানে বিচার, বিচার মানে ফাঁসি, আমরা সেটা চাই, সেই বিচার করতে হবে। এটা দুর্ঘটনা না, এটা ওই ট্রেনিং ফ্লাইট দুর্ঘটনা না, এখানে ট্রেনিং ফ্লাইট চালানোর কথা না। কোন সেফটি মেজারমেন্টে এয়ারফোর্সের যে সেফটি অ্যারেঞ্জমেন্ট আছে, যে ফ্লাইট সেফটির যে কন্ডিশন গুলো আছে, শর্তগুলো আছে, কোন একটা শর্ত পালন করে না এখানে একটি বিমানের সোলো ফ্লাইট পারমিট করার জন্য। নট এ সিঙ্গেল কজ, একটি কারণ দেখাতে পারবে না যে কারণে এখানে ফ্লাইট চালানো সম্ভব। সেফটি মেজার্স এটা অ্যালাউ করবে না। যে নিরাপত্তার যে আপনার নিয়ম আছে, নিরাপত্তার যেগুলো করতে হবে, এই নিরাপত্তার একটি পয়েন্ট কভার করবে না এই ঢাকা শহরের এই ঘনবসতিপূর্ণ এলাকাতে একটি সোলো ফ্লাইট চালানোর জন্য, একটা নতুন পাইলটের জন্য। ইটস ইম্পসিবল। এটা ক্রিমিনাল অফেন্স করেছে বিমান বাহিনী প্রধান বাই পারমিটিং দিস ফ্লাইট। ইটস এ ক্রিমিনাল অফেন্স। এবং সে এই শিশুদের হত্যার জন্য সে দায়ী, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং এই সিদ্ধান্ত নিতে তাকে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ওনার উপরস্থ কর্মকর্তারাও দায়ী, উপরস্থ যারা আছেন তারাও দায়ী। আমি দায়ী করতে বাধ্য হচ্ছি। আপনারা যত সন্তুষ্ট হন, আমার প্রতি যতই আমাকে যাই কিছু বলেন না কেন, আপনারা দায় এড়াতে পারবেন না। আজকে হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু এই দিন না, আছে এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। শিশু হত্যা করবেন আপনারা, শিশুদের কান্নার দেখতে পারবেন না আপনারা। এই অসহায় শিশুরা নিষ্পাপ, শিশু নিষ্পাপ, নিষ্পাপ। এই বাচ্চাদের কান্না চিন্তা করতে পারছেন আপনি? আমি কিভাবে আমার দুঃখ কষ্ট আপনাদের প্রকাশ করবে বুঝতে পারছি না। আমার যে ক্ষমতা থাকতো আমি আজকে খুনি হয়ে যেতাম, আমি খুনি হতাম। আমি সকল এই মাফিয়াদেরকে, যাদের কারণে শিশুগুলো হত্যা করা হয়েছে, তাদেরকে আমি নিজ হাতে মার্ডার করতাম, নিজ হাতে খুন করতাম। কিন্তু আমি অসহায়, আমি একটা 74 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ। আমি দৌড়েও যেতে পারবো না, গিয়া পারবো না, আমার অসহায়ত্ব। কিন্তু আমার খুব নিন্দা প্রকাশ করে গেলাম আপনাদের মাধ্যমে। আই হেট, আমি নিন্দা জানাচ্ছি, ক্রোধ জানাচ্ছি, আমি আহ্বান জানাচ্ছি আপনারা আসেন, এদেরকে মানেন। এই 200 শিশুর অত্যাচার নিপীড়নের আপনারা দেন, যেটি মানুষের দায়িত্ব বাংলাদেশের জনগণের। এই 20টি নিষ্পাপ প্রাণ যে নিহত হয়েছে তার বিচার চাওয়ার, আপনারা বেরিয়ে আসেন, বিচার করতে হবে, এদের বিচার চাই আমরা। ভুল ভ্রান্তি পরে আগে যাদের ব্যর্থতার জন্য হয়েছে, অনতি বিলম্বে বিমান বাহিনী প্রধানকে তুরস্ক থেকে ডাকে নিয়ে আসা হোক। আমরা দেখতে চাই অর্ডার, আজকে রাত্রের মধ্যে দেখতে চাই যে অর্ডার হয়েছে, সে চলে আসতে হবে, তাকে নিয়ে আসতে হবে, তাকে কাঠগড়ে দাঁড় করাতে হবে। এইভাবে এলাও করা যাবে না। রাষ্ট্র এভাবে চলতে পারে না। রাষ্ট্র এনজিও না, রাষ্ট্র
রাষ্ট্র মানবতা নিয়ে কান্না করে না, রাষ্ট্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, রাষ্ট্র বিজনেস করে না, রাষ্ট্র নিরপরাধ মানুষের অধিকার সংরক্ষণ করে, রাষ্ট্র মানুষের নিরাপত্তা দেয়। রাষ্ট্র যেখানে মানুষ নিরপরাধ শিশু হত্যা হয় সেখানে রাষ্ট্র কার্যকর থাকতে পারে না, সেখানে সরকারের কোন অধিকার থাকতে পারে না টিকে থাকা। এই সরকারের একটা দিন ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এই সরকার ব্যর্থ সরকার, এই সরকার দারুণ বা ব্যর্থ হয়েছে, এই সরকারের মন্ত্রীরা ব্যর্থ হয়েছে। আমি আশা করব শিক্ষামন্ত্রীকে চেক করা হোক অতি বিলম্বে, শিক্ষা সচিবকে তাকে বাদ দেওয়া হোক। কেন বলছি? কারণ সে শিক্ষক মন্ত্রী হয়ে সে আমার শিশুদের পাশে দাঁড়ায় নাই। এখন রাতের 11টা বাজে, এখন পর্যন্ত সে যায় নাই, এখন পর্যন্ত শিশুদের পাশে গিয়ে তার নট অ্যাকসেপ্টেবল স্যার, এটা গ্রহণযোগ্য হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। নিষ্পাপ শিশুরা মারা যাবে আর আমরা টিভি খুলে দেখবো, আর আপনারা বলবেন টিভিতে নিউজগুলো দেখেন না। এবং সমস্ত টিভিতে সেন্সর করে বলেছেন নিউজ দেখাচ্ছেন না, কারণ মানুষের ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না বলে। মানুষের ইমোশনকে আপনারা এভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না। মানুষকে কাঁদতে দেন, মানুষকে প্রকাশ করতে দেন, মানুষকে বলতে দেন। আমি বাপ মার কথা বাদ দিলাম, ওই শিশুটি যে কাজ পাচ্ছে বিছানার মধ্যে, চিন্তা করেন আপনি, ওর কি দোষ, ওর কি অপরাধ ছিল সকাল স্কুলে যাওয়ার? ঠিক অপরাধ করেছে সকাল স্কুলে গিয়ে। কেন তাকে আপনার নিরাপত্তা দিতে পারলেন না? তারপরে আপনারা এখন ক্ষমতায় বসে আছেন কোন কারণে? কি কারণে? কি করবেন আপনার দেশের জন্য? কি আপনি সংস্কার করবেন? ঘন্টা বাজাবেন একজন প্রধানমন্ত্রী একবার হবে না, দুইবার হবে না, তিনবার হবে না। এই শুয়ারের বাচ্চারা যারা বলতেছে এর একটা কোন মন্ত্রী হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে? ওই যখন বসে বসে হারাম খাচ্ছ ওরা, তোরা প্রধানমন্ত্রী হতে পারবি? তোরা ডিসাইড করবি প্রধানমন্ত্রী একবার থাকবে না, দুইবার থাকবে না, তিনবার থাকবে? ফকির বাচ্চারা, তোরা ডিসাইড করবি দেশের প্রধানমন্ত্রী কয়বার থাকবে? কে তুমি? চোখে জানি ভোট পাবি না, একটা মেম্বারে ভোট পাবি না, জনগণ তোদের মেম্বারে ভোট দিবে। আর সেখানে বসে তোরা প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন থাকবে ব্যালেন্স অফ পাওয়ার করো। শুয়োরের বাচ্চারা, ব্যালেন্স অফ পাওয়ার বানাও। হ্যাঁ, ব্যালেন্স অফ পাওয়ার মায়াতে আসছো। আর ক্রিপ্টো কারেন্সি বেচো, তোমার নামে টেলিভিশন অ্যাডভার্টাইজ হচ্ছে। আমি আজকে ক্রিপ্টো কারেন্সির একটা ওর নেটওয়ার্কে আমি একটা দিয়েছি, মেসেজ দিয়ে দেখি সত্যি কিনা মিথ্যা। ক্রিপ্টো কারেন্সি বেচো, এই তো অবস্থা দেশের। বলেন কাজী ভাইয়া, আই এম নট সরি, দিস হোয়াট ইজ মাই ফিলিংস, ইটস নট ইমোশনস, ইট ইজ হোয়াট ইজ মাই ফিলিংস। আমার ঘরে এরকম শিশু আছে, আমার ঘরে এরকম বাচ্চা আছে যাদেরকে আমি প্রতিদিন সকালে স্কুলে পাঠাই। আমার শিশুরা এই অবস্থা হোক আমি বেঁচে থাকতে দিতে পারি না। I will fight for the right, for the safety, for the security of the children. একটি শিশুর নিরাপত্তার জন্য আমি জীবন দিব, কিন্তু শিশুর জীবন নষ্ট হইতে দিব না, ধ্বংস হইতে দিব না। ইজ মাই প্রমিস, ইজ আমার শপথ জনগণের সামনে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আখতারুজ্জামান ভাই, আপনার কথাগুলো আসলে শত শত মানুষ কমেন্ট দিচ্ছেন, আপনাকে স্যালুট জানাচ্ছেন এবং আপনার কথার সাথে অনেকেই একমত পোষণ করছেন। আমি একটা বিষয় জানতে চাই আখতারুজ্জামান ভাই, অনেকেই আজকে লিখছেন এইভাবে যে এটা কি কোনো ষড়যন্ত্র অংশ হতে পারে বা কোনো পরিকল্পনা থাকতে পারে কিনা এই দুর্ঘটনার পিছনে, এই প্রশ্নটা তুলেছেন। এই বিষয়ে একটু বলেন প্লিজ। দেখেন, দুর্বল মানুষ সবকিছুতে ষড়যন্ত্র দেখে। এই ষড়যন্ত্রের কথাটা ছড়াচ্ছে তো সরকার। আর ষড়যন্ত্র কার বিরুদ্ধে কে করবে? জনগণের বিরুদ্ধে তো জনগণ ষড়যন্ত্র করে না। সকল সময় ষড়যন্ত্র করা হয় রাজার বিরুদ্ধে, সম্রাটের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। তার মানে এই কথাটা ছড়াচ্ছে কারা? এই কথাটা ছড়াচ্ছে সরকারেরা। কারণ ষড়যন্ত্র হলে সরকারের বিরুদ্ধে হবে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না তো। এই শেখ ফরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর কত কিছু না, আমাদের কাছে নেওয়ার কিছু নাই। ষড়যন্ত্র কি হবে? ষড়যন্ত্র হবে একটা টিওনোর বিরুদ্ধে, যে টিওনোকে সরাই আরেকটা টিওনো আসতে পারে কিনা। ষড়যন্ত্র হবে সাভার থানার ওসির বিরুদ্ধে, যে ওই ওসিকে বদলে আরেকটা ওসি আইসে ওখানে কিছু লুটপাট করতে পারে কিনা।
ষড়যন্ত্র হবে কমিশনারের বিরুদ্ধে, ষড়যন্ত্র হবে মন্ত্রীর বিরুদ্ধে, ষড়যন্ত্র হবে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। ওরাই তো ষড়যন্ত্রের এই কথাটা গন্ধটা ছড়াবে। কিসের ষড়যন্ত্র? ষড়যন্ত্র কার থেকে পড়ছে? তার ব্যর্থতা ঢাকার জন্য সেইগুলোকে ষড়যন্ত্র বলতেছে। এটা তার ব্যর্থতা। আপনি আমাকে 3টা প্রশ্নের জবাব দেন, পরিষ্কার জবাব দেন। আপনি একজন সরকার প্রধান হয়ে আপনি কি জানেন না যে ঢাকা শহরে বিমান প্রশিক্ষণ ইউনিট আছে? কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে বিমান প্রশিক্ষণ দেওয়া হয়, এটা কি আপনি জানেন না? আপনি কি ঢাকা শহরে বসে ভ্যারেন্ডা বাজতেছেন? যেটা কুর্মিটোলা এয়ারপোর্টের উল্টা দিকে আপনি বসে রয়েছেন। আপনি দেখেন না যে ঢাকা শহরে প্রায় এই ট্রেনিং ফ্লাইট গুলো ঘুরে? আপনি জিজ্ঞাসা করেন না কেন এগুলো কেন ঘুরতেছে? এটা যদি আমার মাথার উপরে ভাঙিয়ে পড়ে তখন আমি কি করবো? আর তার নিজের সেফটির জন্য তো সে বলবে, নিজের সেফটির জন্য যে আমার মাথার উপরে হেলিকপ্টার উঠতেছে কেন? আমি প্রধানমন্ত্রী অফিসে বসে রয়েছি, আমার উপরে হেলিকপ্টার যাচ্ছে কেন? এটা উনি বলবে না? প্রধানমন্ত্রী অফিসের সামনে হেলিকপ্টার যাবে কেন? যাবে কি কারণে যাবে? এটা তো সিম্পল, সহজ কথা। যেখান থেকে প্লেনটা টেক অফ করে, যেখান থেকে হেলিকপ্টারটা উঠে, যেখান থেকে ট্রেনিং ফ্লাইটটা উঠে কুর্মিটোলা থেকে, সেটা কি হবে? আপনি ওখান থেকে যেটা এয়ারপোর্ট থেকে উঠাইছেন, কি করতেছেন আপনাকে? ওখানে যে প্লেন আছে, বিমান আছে, এটা যদি গিয়ে হ্যাঙ্গারে পড়তো, এটা যদি ভাঙিয়ে গিয়ে ইয়াতে পড়তো, এই প্লেনটা দিয়ে আবার স্কুলে না পড়ে যদি ঢাকা পড়তো বা পড়তো, তাহলে কি অবস্থা হইতো বলেন? এটা যমুনাতে তো করতে পারতো, যমুনাতে পড়তে পারতো, বা এটা যদি মনে করেন আমি টার্মিনালে পড়তে পারতো, ওই রান দিয়ে উঠছে, সে উঠে গিয়ে সে দিয়া বাড়িতে না পড়ে আরো 500 কোটি টাকা নিয়ে এসে আমার এয়ারপোর্টে উপরে পড়তে পারতো। পড়তেই পারতো, বেশি দূর কি হতো? আপনি যদি বিদেশি ফ্লাইটের প্লেনের উপরে পড়তো, আচ্ছা কি হইতো বলেন? ভয়ঙ্কর ভয়ঙ্কর। এগুলো তো এটা তো ডিপ স্টেটের, এটা তো ওরা ছড়াচ্ছে। ওরা এগুলা করে বাংলাদেশে শাসন করার জন্য, মানুষকে দাবানোর জন্য ব্যবহার করতেছে। তারা তো কে চাইতেছে? তারা চাইতেছে এগুলা করে একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায় কিনা, একটা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায় কিনা, ঘোষণা করে মানুষকে দাবিয়ে রাখা যায় কিনা বলেন? এই যে আজকে প্রথম আলো বা ডেইলি স্টার আর কোন ইস্যু পাইল না আজকে বলতে পারতো ঠিক আছে আপনারা আসছেন, রাজনীতিবিদরা আসছেন, আসেন আপনারা দায়িত্ব নেন। তুমি নেগেটিভ নিউজটা কেন করলা? তুমি নেগেটিভ নিউজটা কেন করলা? তুমি পজিটিভ হলে করো না কেন? এখানে বলেন না কেন যে আমরা আসেন? আর মেডিকেল কলেজে গিয়ে ব্লাড দিতে হবে কেন? আপনি ব্লাড সেন্টার ডিক্লেয়ার করে দেন না যে এই জায়গাতে ব্লাড নেওয়া হচ্ছে? আপনি ব্লাড গুলো কালেক্ট করেন না কেন? আরো 10টা জায়গাতে বলে দিতে, মিরপুরের লোক করে কেন যেতে হবে ব্লাড দিতে? মিরপুরে দেখ, গুলশানে দেখ, এতে দেখ। আপনি কেন? দিস আর দ্য ব্যাড প্ল্যান। ব্যাড প্ল্যান কার? সরকারের। তাহলে দায় কার? সরকারের। ব্যর্থতা কার? সরকারের। এগুলার ষড়যন্ত্র করা কি আছে? ষড়যন্ত্র কেন করবে? কারা ষড়যন্ত্র করছে আপনি বলেন না? আপনি বলেন, ঘোষণা দেন। যে জাতি শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারকে, একটা মানে কি বলে ফ্যাসিস্টকে উইদিন নো টাইম হটায় দিতে পারছে, এই দেশের জনগণ কি না পারে? কি না পারবে বলেন? অতীত করেছে, বহু স্বৈরাচার বিদায় করছে। এই বাংলাদেশের দামাল ছেলেরা আইয়ুব খানের মতো লোককে হটাইছে, মুনায়ম খানের মতো লোককে পালাইতে হয়েছে, বঙ্গবন্ধুকে ক্ষান্ত করে দিছে। আপনি কি বলেন? এরশাদের মতো একটা স্বৈরাচারকে তারা হটিয়েছে। কাজে এই সরকার, এই দেশের জনগণ কি না পারে? কিন্তু লিডারশিপের জন্য আজকে আমরা বারবার মার খাচ্ছি, বারবার বিভ্রান্ত হচ্ছি, বারবার ভুল পথে পরিচালিত হচ্ছি। যে সম্ভাবনা সৃষ্টি করেছিল সেই বিপ্লবী সরকার গঠন না করে যে মহাপাপ ডক্টর ইউনূস সাহেব করেছেন, তার দায়িত্ব ওনাকেই বহন করতে হবে। তিনি কেন সেদিন বিপ্লবী সরকার করলেন না? কার পরামর্শে, কার স্বার্থে, কি জন্য? সেই বিপ্লবী সরকার যদি আমাকে ফাঁসি দিত, যদি আরো 5,000 লোককে, যদি নিরপরাধ লোককে ফাঁসি দিত, দেশ তো ঠান্ডা হইতো, মানুষ তো বুঝতো যে এই দিন নাই করে পার পাওয়া যায় না। কিন্তু বলেন,
এখন এই যে মেটিকুলাস শব্দটাকে এখন মিসইউজ করা হচ্ছে ভাই, কুড মেটিকুলাস হইতে পারতো না। আপনার ভাই একজন দর্শক লিখেছেন অভিশপ্ত জুলাই। এই জুলাই মাসটা আমরা দেখি যে গত বছর জুলাইয়ে রক্তপাত হয়েছে, এই বছর জুলাইয়ে আপনার গোপালগঞ্জ থেকে শুরু হয়েছে রক্তপাত। আজকে যে ঘটনা ঘটলো, এখনো জুলাইয়ের বাকি আরো প্রায় 10 দিনের মতো। কি হতে যাচ্ছে জুলাইয়ে? এই জন্য লেখছেন অভিশপ্ত জুলাই। ভাই এটা তো আমি জুন মাসে বলেছিলাম যে সামথিং ইজ গোইং টু হ্যাপেন জুলাই মাসে। আমি তো জুন মাসে বলেছিলাম, জুলাই মাস থেকে। তারেক রহমানের সাথে যেদিন বৈঠক হয় তার আগের দিনই বলছিলেন যে অনেক কিছু ঘটবে, আপনি বলছিলেন জুলাই মাসের পরে অনেক শক্তি কিছু ঘটবে, উত্থান হবে, অনেক শক্তি আগায় আসতেছে। আরো কিছু আপনি কি মনে করেন এই ঘটনার পরে ঢাকা শহরে বিমান বাহিনীর পক্ষে আর রাস্তায় বের হওয়া সম্ভব হবে? বিমান বাহিনীর কোন গাড়ির টহল জনগণ ভালো চোখে দেখবে? একের পর এক একজনকে নিষ্ক্রিয় করে ফেলতেছেন। আপনি কি মনে করেন এরপরে এই যে ছেলেগুলো মারা যাবে, আপনি কালকে দেখে কি করবেন? টাকা দিবেন বাচ্চাদের জন্য? ক্ষতিপূরণ দিবেন? হ্যাঁ, এই বাচ্চাদের ক্ষতিপূরণ একটা আছে, বাচ্চাদের জীবন ফিরিয়ে দেওয়া। পারবেন? ক্ষমতা আছে ইউনূস সাহেবের? টাকা দিয়ে বাচ্চাদের জীবন কিনবেন? এই যে শহীদদের টাকা দিয়ে জীবন, শহীদদের কিনতেছেন, শহীদদের টাকা নিয়ে তামাশা করতেছেন, শহীদদের নিয়ে টাকা একে এই টাকা দিয়ে ওকে দেন, টাকা দিয়ে তাদের কাছে বিভ্রান্ত করতেছেন। টাকা দিয়ে শহীদ কেনা যায় না, টাকা দিয়ে বিপ্লব কেনা যায় না। এই নিষ্পাপ ছেলেদের জীবন টাকা দিয়ে নিতে পারবেন না, ক্ষতিপূরণ দিয়ে বাপ মাস সন্তানের শোক মিটাতে পারবেন না, হাজার হাজার কোটি টাকা দিতে পারবেন, কিন্তু ওই মাতার ওই পিতার শোক, সন্তান শোক কোনোদিন দূর করতে পারবেন না। ওই মা সারা জীবন কানবে, যতদিন বেঁচে থাকবে শুধু বুক কাঁপবে, অভিশাপ দিবে, অবশ্যই অভিশাপ দিবে। ওই মা ওই বাবার বুকের কষ্ট টাকা দিয়ে দূর করতে পারবেন? খুব মনে করেন ক্ষতিপূরণ দিয়ে দিবেন, ক্ষতিপূরণ ওই পাইলটের জীবন দিতে পারবেন যে দুর্ঘটনা করে মারা গেছে, কিন্তু ওই শিশুদের ক্ষতিপূরণ দিতে পারবেন না, ওই মায়ের আত্মা শান্তি দিতে পারবেন না, ওই পিতার বুকে শান্তি ফিরিয়ে দিতে পারবেন না। ওই যে 200 শিশু আজকে যেভাবে কাতরাচ্ছে, মৃত্যুর সঙ্গে তারা যেভাবে কষ্ট পাচ্ছে, এর কষ্ট লাঘব করার ক্ষমতা আপনাদের নাই। কাজে আপনারা আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের রাজনীতি আপনাদের জন্য না। আপনারা ভালো মানুষ, ভালো জায়গায় থাকেন, নোবেল টোবেল আরো পাইলে আরো নেন না, আল্লাহ এনজিও আরো 2-4টা বানান, আরো 2-4টা এনজিও বানান, কোনো সমস্যা নেই। যার যে কাজ তাকে সেই কাজ করতে দেন, যারা পারবে তাদেরকে দেন। আমি তো বলেছিলাম, আমি তো আপনার প্রোগ্রামে বলেছিলাম আমি 45 ডেজের মধ্যে আমি বাংলাদেশে 1 লক্ষ পুলিশ রিক্রুট করতে পারবো, ট্রেনিং করে রাস্তায় নামায় দিতে পারবো। আমি কিভাবে করতে পারবো সেটা আপনাকে বলেছি, একদম ফেয়ার ডিলে আমি করে দেব। আজকে যদি আমি 1 লক্ষ পুলিশকে যদি আমি তৈরি করতে পারতো নতুন পুলিশ, তাহলে আজকে তো এই অসংখ্য সৃষ্টি হতো না, আজকে আইন শৃঙ্খলা সৃষ্টি হতো না। আপনি কি মনে করেন যেই পুলিশ শেখ হাসিনাকে 25-15 বছর টিকায় রাখছে, এটা খালি কয়েকজনই যারা ভেঙে গেছে তারাই? এখন যারা আছে তারা ছিল না এটার মধ্যে? তারা রূপ বদলাইছে। আপনি কি প্রশাসন যারা রূপ বদলাইছে, তাদের এখন বাপদা 14 গোষ্ঠী বিএনপি করতো, ছাত্রদল করতো, জামাত করতো, জিজ্ঞাসা করে দেখেন, কথা বলে দেখেন। অথচ আমরা খুঁজে পাইনি একটা কেউ, অফিসে খুঁজে পাইনি, সব ছাত্রলীগ। আরে বাবারে, মিছিলে 100 লোক পাওয়া যায় না, মিছিলে 100 লোক পাওয়া যায় না। একটা ডিসির বক্তৃতা শুরু করতো, সে ছাত্রলীগের কোথায় ছিল, কোন কমিটিতে ছিল? সে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় বলতো ছাত্রলীগের অমুক হলে সে ছিল। আর এখন একটা ডিসি নাই যে ছাত্রলীগ করা দূরের কথা, যে তার বংশের মধ্যে, এমনকি গোপালগঞ্জে যাদের বাড়ি তারাও এখন বলে যে আমরা তো আওয়ামী লীগের গোপালগঞ্জ না, আমরা বিএনপির গোপালগঞ্জ, আমরা জামাতের গোপালগঞ্জ। গোপালগঞ্জে জিজ্ঞাসা করে দেখেন, যারা চাকরিতে আসছে জিজ্ঞাসা করে দেখেন, লেটস গো টেক ইন্টারভিউ। যতগুলো গোপালগঞ্জের লোক আছে চলেন প্রশ্ন করি, একটা স্বীকার করে কিনা যে তারা ছাত্রলীগ করে বা আওয়ামী লীগ করে?
পরিশেষে একটা কথা বলি ভাই, একটা একটা কথা বলি ফেক ভাই, আসলে একটা প্রজন্ম যদি মিস্টেক করে, ভুল করে, একজন শাসক যদি একবার মিস্টেক করে, একটা শাসক যদি খারাপ আসে, জনগণ অনেক বছর ভুগতে হবে, মিনিমাম 2 যুগ ভুগতে হবে মিনিমাম। শেখ হাসিনা বাংলাদেশের জন্য ভালো কিছু করেছিল, কিন্তু এত কিছু খারাপ করে গেছে যেটা গ্লানি আমাদেরকে টানতে হবে। আজকে এই শেখ হাসিনার ব্যর্থতার কারণেই আজকে এগুলা সম্ভব হয়েছে। আজকে একমাত্র শেখ হাসিনা ক্ষমতার লোভের কারণে ডক্টর ইউনূস আজকে ক্ষমতায় বসতে পারছে। যদি শেখ হাসিনা 5ই আগস্ট ক্ষমতা না ছেড়ে আরো যদি 1 বছর 2 বছর 3 বছর আগে ক্ষমতা ছাড়তো, তো শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এখনো থাকতো, আর ডক্টর ইউনূস এখনো গিয়া ওই বিদেশে ঘুরে বেড়াতে হইতো, এখনো গ্রামীণের ঘটি নিয়ে নিয়ে ঘরে ঘরে ঘুরতে হইতো। এটি যদি শেখ হাসিনা তাকে বানিয়ে দিয়ে গেছে। এইগুলো তো বললে কি করবেন জানি, আপনার ব্যক্তিগতভাবে নিবেন বা অনেকে মনে করবেন, কষ্ট পাবেন, কিন্তু আজকের আমাদের অবস্থার পিছনে মূলত শেখ হাসিনা দায়ী। তবে উনার জন্য ভালো যে উনি ডক্টর ইউনূসকে সুযোগ করে দিয়েছেন। উনি যদি সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে যেতেন, উনি যদি রাষ্ট্রটাকে যদি একটা ভালো পর্যায়ের ক্ষমতা দিয়ে যেতেন বা রাজনৈতিক ফাইসালা করে দিয়ে যেতে পারতেন, এর সাথে ফাইসালা করে দিয়ে গেছিল, রাষ্ট্র টিকে গেছিল। এখন যেটা কি হবে জানেন, ওই যে অনেকে ঘোষণা দিচ্ছে না, আর একটা লড়াই বাকি আছে দুর্নীতির নামে, এই লড়াইটাই হবে। দিনে দিনে এই লড়াইটা ছাড়া, একটা গৃহযুদ্ধ ছাড়া এই দেশ লাইনে আসবে না। We have to fight again. আমি একমত জামাত ইসলামের সঙ্গে, আরেকটা লড়াই বাকি আছে, সে লড়াইটা আমাদের করতে হবে। কেউ হয়তো বলবে দুর্নীতির বিরুদ্ধে, কেউ হয়তো বলবে অপশক্তির বিরুদ্ধে। লড়াইটা অনিবার্য, এই লড়াইটা হবে, এবং এই লড়াইটা যদি আগামী কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যায় আমি আশ্চর্য হব না। আর লড়াইটা হলেই, এই লড়াইটা বাঁধিয়ে দেওয়ার জন্য একটি চক্র অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। গুড টাইম ভাই, খুব তাড়াতাড়ি চলে আসবেন হয়তো আপনারা, বুঝছেন, সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। এদেশের কিছু অকাল কমান্ডো ছেলেরা বা নেতারা বা এই সমস্ত যে এনজিওরা, বুঝছো না, দেশটাকে একটা বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। আমি আজকে অনেক কথা বলতে চেয়েছিলাম, আজকে অনেক কথা, অন্য কথা বলার জন্য আমি চেষ্টা চাইছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমি বিক্ষুব্ধ। আমি সহ্য করতে পারছি না ভাই এই শিশুদের অবস্থা, চিন্তা করতে পারছি না, বিশ্বাস করেন। আমি খাইতে বসছিলাম তাড়াতাড়ি আপনি প্রোগ্রাম আসার জন্য, আমি টেলিভিশন খুলে খাইতে পারি নাই, আমি খাবার ফলায় চলে আসছি, আমি খাইতে পারি নাই। এটা 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 মেনে নেওয়া যায় না স্যার, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। নিষ্পাপ শিশুদের হত্যা মেনে নেওয়া যায় না, এটা দুর্ঘটনা না, এটা হত্যা, হত্যা, হত্যা করা হয়েছে। নিষ্পাপ শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ছেলেগুলা যে কাতরাচ্ছে জীবনের বেঁচে থাকার জন্য, উফ, এটা সহ্য করার মতো না। তাদের সঙ্গে আমি বুক মিলাতে পারবো না, তাদের সঙ্গে দাঁড়াতে পারবো না। কাজে আমি বলবো আপনার অনুষ্ঠানটা আজকে একটা আহ্বান জানান জনগণের কাছে, সবাই ক্ষোভ প্রকাশ করো, সবার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাক। শোক না, শোক চাই না, আমরা চাই বিচার, আমরা ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানাতে চাই। সারা বাংলাদেশের ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানানো হোক। 3টি বিষয় আমরা চাই, অন্তত বিমান প্রধানকে বিচারের কাঠগড়ে দাঁড় করানো হোক। কেন সে ঢাকা কর্মীটলায় বা ঢাকা এয়ারপোর্টে এরকম একটা বিমান প্রশিক্ষণের অনুমতি দিল? এই সোললি রেসপন্সিবল, এর কোনো এক্সকিউজ নাই, এর কোনো কারণ নাই, এর দায়িত্ব তাকে নিতে হবে। I being an army officer, defense officer, I'm sorry, I have no option, but this is only action, we have to go for it. তাহলে যেতে হবে। আচ্ছা, আপনারা প্লিজ জাতিকে বলেন, জনগণকে জানান। আপনি আজকে আমাকে কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন, আজকের মাহেন্দ্র কোণে আমি কথাগুলো বলতে পেরেছি, এই জন্য আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। ফরিদ ভাই, কথা বলতে হবে, জি আপনার ভাই, জনগণের কল্যাণের জন্য, মানুষের অধিকারের জন্য আমাদের লড়তে হবে।
কথা বলতে হবে। জি ধন্যবাদ আক্তার ভাই, আমি আসতেছি আপনার কাছে, আমি যাবো শেখ ফরিদ ভাইয়ের কাছে। শেখ ফরিদ ভাই, এই যে আক্তার ভাই যে কথাগুলো বললেন হৃদয় থেকে, মন থেকে, উনি কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষের কথা উনি আজকে আমাদের সামনে বললেন। আমি ফেসবুকে আপনি দেখেন বা আমাদের কমেন্টস দেখেন, সবাই উনাকে সমর্থন করতেছে, সবার একই দাবি। এবং আপনি কি বলবেন যে এই যে বিষয়গুলা আমরা দেখি, দুর্ঘটনা ঘটে, তদন্ত কমিটি হয়, ফাইল বন্দি হয়, সময় দেওয়া হয়, তারপরে কোনো তদন্তের আমরা কোনো রিপোর্ট পাই না। এই ঘটনা হয়তো তদন্ত কমিটি অলরেডি হয়তো হয়ে গেছে, আরো 3-4টা কমিটি হবে, কোনো দিন কোনো মানুষ এইসব রিপোর্ট দেখে না। কি বলবেন ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে। আমি আপনার শেষ কথা দিয়ে আমি শুরু করতে চাই। তদন্ত কমিটি কি হবে না হবে সেটা পরে, আমরা আমাদের রাজনৈতিক নেতা এবং সামরিক ব্যক্তিত্ব, আমি সেই আখতারুজ্জামান স্যারের সাথে একমত। তদন্ত পরে, আগে এই যে তিনি 3 জনের যে পানিশমেন্ট চাইলেন, মানে স্ট্যান্ড বাই, বিমান বাহিনী প্রধান, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব, এই 3 জনকে আগে কাট করে দাঁড় করাতে হবে। তদন্ত পরে, তদন্ত করে পরে শাস্তি কার কার হবে না হবে সেটা পরে দেখা যাবে। এই মুহূর্তে এটা করতে হবে, এটা আমাদের দাবি, এটা গণমানুষের দাবি। আমি খুব সিরিয়াসলি লক্ষ্য করলাম স্যারের, আমি বডি ল্যাঙ্গুয়েজ, যদিও আমরা ডিজিটাল, আমরা স্ক্রিনে আছি, কিন্তু আমি চেষ্টা করলাম যে স্যারের মুখ থেকে আজকে, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে তিনি পলিটিশিয়ান, তার আর্মি পরিচয় পরে, এখন তিনি ফুল পলিটিশিয়ান, কিন্তু তার মুখ থেকে কিন্তু একটা শব্দ এখন রাজনৈতিক বের হয়নি, একটা শব্দ বের হয়নি। আমি 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 মনে করি না যে তিনি যদি 100 কথা বলে থাকেন, 99টা হচ্ছে এই ছাত্রদের, এই শিশুদের মৃত্যু, এই দুর্ঘটনা, এটা দুর্ঘটনা বলবো না আমরা, এটা যেটাকে স্যার হত্যা বলছে আমি এটা হত্যাই বলবো, এগুলো নিয়ে তিনি কথা বলেছেন। এবং তিনি মানুষের কথা বলছেন। কেন বলতে পারছেন জানেন? তিনি রাজনৈতিক নেতা, তিনি এখন মেজর আখতারুজ্জামান না, তিনি এখন এমপি আখতারুজ্জামান, তাই তিনি এগুলো বলতে পেরেছেন এবং এটা তাকে বলতেই হবে। ওই আরেকটা কথা বলেছেন স্যার যে এনজিওর দোকানদারদের দেশ চলে না, বারবার প্রমাণ হচ্ছে, প্রতি মুহূর্তে প্রমাণ হচ্ছে। সেটাই এটা দুর্ঘটনা বলে আর হত্যা বলে তা দিয়েও প্রমাণ হলো যে এনজিওর দোকানদারদের যার কাজ তারই সাজে, অন্য করলে জাজর বাজে। এটা বাংলাদেশের 2500-2000 বছর আগের প্রবাদ। এটা এটা অশিক্ষিত লোকেরা বলে গেছে, অশিক্ষিত লোক, তখন কেউ পড়ালেখা জানতো না। 200 বছর আগেই তো বাংলাদেশের কারো পড়ালেখা করছে, ইতিহাস পাওয়া যায়। তো আজকে থেকে 2000-2500 বছর আগে বলছে যে যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। প্রবাদ বিজ্ঞান নয়, কিন্তু প্রবাদ জ্ঞান, কোনো কোনো ক্ষেত্রে জ্ঞান। তো এই এনজিওর দোকানদার যদি দেশ চলতো, তাহলে তো মেজর আখতারুজ্জামান এমপি সাহেবকে আমাদের দরকার ছিল না, আমাদের সংসদ দরকার নেই, আমাদের নির্বাচন দরকার নেই, আমাদের মেয়র দরকার নেই, আমাদের মন্ত্রীর দরকার নেই। কি হবে এগুলো দিয়ে? যদি এনজিওর দোকানদারি দেশ চালায়, তাহলে আখতারুজ্জামান এমপির কাজ কি? তার তো বাসায় গিয়ে গৃহস্থের কাজ করতে হবে, তাহলে তার তো হাল চাষ করতে হবে, আর নাহলে যায় এনজিওর দোকান দিতে হবে। কারণ এনজিওর দোকানদারা যেহেতু এমপি মন্ত্রী হয়েছে, তাহলে মেজর আখতারুজ্জামান এমপিদের কি করতে হবে? তাহলে তাদের গিয়ে যে এনজিওর দোকান দিতে হবে, স্যার, তার উপায় নেই, কারণ ওই কাজটা তো কারো করতে হবে। এনজিওর দোকানদারি আর দেশ চালানো একসাথে হয় না। সেই জন্য আমি বলেছিলাম তিনি আদম ব্যাপার হিসেবে খুব ভালো, এনজিওর দোকানদার হিসেবে ভালো। হয়তো আরো 4-5টা নোবেল পুরস্কার তিনি পাবেন, মেডেল আনতে পারবেন, মার্শাল আর্টে 100 দিতে হবে না, সেই আইনও করেছেন। তাকে ওই কাজ করাই উচিত। এই সরকার, আমি স্যারের সাথে একমত যে দায় 100% এই ব্যাড পলিটিক্স কে করতেছে সরকার, এই ষড়যন্ত্রের তত্ত্বকে ছড়াচ্ছে সরকার, বা করে থাকলেও আমি মনে করি সেটা সরকার করছে। যদি ষড়যন্ত্র কেউ করে থাকে, খুব সরকারই করছে। কারণ কার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? ওইখানে তো শেখ ফরিদ নাই, ওইখানে তো মেজর আখতারুজ্জামান এমপি নাই, ওইখানে তো আমাদের 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 রূপদা নেই। কার উপর ষড়যন্ত্র করবে? কেন করবে? এখানে ঠিকই তো বলছে স্যার, ওইখানে কেন গিয়ে ষড়যন্ত্র করবে? করে থাকলে সেটা প্রচার চালালেও সরকার করছে, যদি ষড়যন্ত্র করে থাকে সরকারই করেছে। এবং এর সম্পূর্ণ দায়িত্ব এবং ব্যর্থতা সমস্ত এই সরকারের, এতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের ছাড় দেওয়া যাবে না এই ব্যাপারে, আমাদের সচেতন থাকতে হবে, কথা বলতে হবে। মিডিয়া এখন আর পত্রিকা, আপনি যদিও একটু ছাড় দিচ্ছেন তাদের, যে তারা ভয় পায় চাকরি যায়, সাংবাদিকতা যারা করে তারা চাকরি যাওয়ার ভয়ে সাংবাদিকতা করে না, রাজনীতি যারা করে মৃত্যুর ভয়ে করে না। তাহলে তার রাজনীতি করার দরকার নাই। যে মৃত্যুর ভয় পায়, নৈতিকতা বিক্রি করবে, তার সাংবাদিকদের আমরা শ্রদ্ধা করি কেন? শেখ ফরিদকে তো ওই শ্রদ্ধা করবে না যেটা একজন প্রথম আলো পত্রিকাকে শ্রদ্ধা করে। আখতারুজ্জামান এমপি কে ওই শ্রদ্ধা কেন মানুষ করে? এমপি বলে শ্রদ্ধা করে, সাংবাদিক বলে। পেশা তারও আছে, সাংবাদিকের চাইতে কি আমি আয় রোজগার কম করি? আমার তো কেউ স্যালুট দিবে না, চেয়ার দিবে না। আখতারুজ্জামান এমপির সাথে কি বাংলাদেশের ধনী মানুষ নাই? কিন্তু সিট তাকে আমি দিব না, আমি কোনো শিল্পপতিকে আমার পাশে সিট উঠে দাঁড়াবো না আমি, কিন্তু এমপি আখতারুজ্জামান আসলে আমি উঠে দাঁড়াই পড়বো। কেন দেই সম্মান? কারণ আমি জানি তিনি আমার দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, তিনি চান দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তেমনি সাংবাদিককে কেন আমি শ্রদ্ধা করি? আমি এত কথা বলি, তারপর আমি মনে করি একজন সাংবাদিকের একটা কলাম আমার 100 বক্তব্যের সাথে শক্তিশালী। কেন মনে করি, কেন শ্রদ্ধা জানাই? কারণ সাংবাদিক তো ওই দায়িত্ব নিয়েই গেছে, তারা জেলে যাইতে হবে,
সে যদি মনে করে আদিলুর রহমানের মতো আমি উপদেষ্টা হয়ে যাব, এই আশায় যদি থাকে তাহলে আলাদা কথা, চামচামি করে করে। কেউ যদি মনে করে যে কে যেন আমেরিকা প্রেস সচিব হয়ে গেছে এবং ইংল্যান্ড একজন হয়ে গেছেন, এরা যদি মনে করে আমি চামচামি করে করে, আমি যদি মনে করি আখতারুজ্জামান এমপি স্যার মন্ত্রী হয়েছে তার চামচামি করে করে আমি প্রেস সচিব হবো, সেটা ভিন্ন কথা। কিন্তু এই বাংলাদেশের সাংবাদিকদের বলতে হবে, যে কথাগুলো মেজর আখতারুজ্জামান এমপি বললেন, যেটা আমি বলতেছি, যেটা আপনি যেটা দায় হচ্ছে, এটা দায় হচ্ছে প্রথম আলো সম্পাদকের। সম্পাদকীয় কেন লিখলো না? আপনি ঠিকই বলেছেন, একটা পত্রিকায় কেন সম্পাদকীয়, আমরা কেন ইমার্জেন্সি তার উপর সম্পাদকীয় লেখে না, কেন তাদের বক্তব্য আসে না? এই দায় তাদের নিতে হবে। আমরা তো এমনি তাদের সম্মান করি না, আমরা সাংবাদিকদের কেন সম্মান করি? একজন এক্সপ্রেস একজন সাংবাদিকের সম্মান বেশি সমাজে, রাষ্ট্রে, আইনগত ভাবে, মানে অলিখিত ভাবে আমরা সম্মান করি। কেন করি? কারণ জানি যে তিনি ঘুষ খাবেন না, তিনি। একটা প্রশ্ন আছে। জি বলেন। জি, একজন দর্শকরা প্রশ্ন করছেন জি যে বলেন। আপনার গোপালগঞ্জের যে ঘটনা ঘটছে সেই ঘটনা সারা বিশ্ব মিডিয়া একটা প্রচার হয়েছে, এর মধ্যে 4 জন, যে 5 জন মারা গেছেন, 4 জনের মধ্যে 3 জনের মানে কারো স্রোত রিপোর্ট হয়নি, তাদের লাশ উত্তোলন করার কথা বলা হচ্ছে, কোর্ট দিছে এবং কোর্ট তাদের লাশ উত্তোলন করে তাদের আবার স্রোত রিপোর্ট করবে। এই বিষয়গুলোকে বা গোপালগঞ্জের বিষয়টা দামা চাওয়া দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অনেকেই মনে করছেন। এই প্রশ্নটা আপনার কাছে। এটা আমি সরাসরি এটা বলতে চাই না, যদি তা করে থাকে তাহলে সরকার আরো ভুল করছে। তাহলে কি হবে জানেন? কিছু কোথায় সাপ বাড়াবে, ওইটাও বাড়াবে। আর এই যে স্যার বললেন আজকে, স্যার কিন্তু এই সরকারের সমর্থক। তিনি ওই যে জাতীয় ভাতিজা যাদের বললো ক্ষুধা খাসি, তাদের খুব স্নেহ করে। স্যারের মাথায় কিন্তু আজকে আগুন ধরছে কেন? তাহলে আমার মাথায় কি কাজ করতেছে? ষড়যন্ত্র করে আপনি ময়না তদন্ত ঠেকাইতে পারবেন না। ষড়যন্ত্র করে তো গোপালগঞ্জের ঘটনা আপনি ছাপাই রাখতে পারবেন না। যতই খোঁচাবেন আপনি, ছাই চাপা আগুন যত চাপ দিবেন ততই পারবে, এটা তো করতে পারবে না। আপনি দেখেন তো, মানুষ এখন গোপালগঞ্জের বিষয় থেকে 100 গুণ বেশি দোষী সাব্যস্ত করছে সরকার। এই ঘটনার কারণে এই দেশের জনগণ সরকারকে দুষতেছে। গোপালগঞ্জের কথা এখন রাখেন, আপনি আউটসাইডে রাখেন। এটা এই দেশের একটা শিশু থেকে শুরু করে আমি অন্তত 50 জনকে ফোন করছি আজকে। প্রত্যেক লোক এই ঘটনার জন্য সরকারের সিসি করতেছে, সরকার এবং মানে প্রশাসনের প্রতি তারা সিসি করতেছে। গোপালগঞ্জের ব্যাপার নেই, কিন্তু সবাই সিসি করে নাই, সবাই কিন্তু সরকারকে অনাস্থা দেয় না। এই যে শিশু, 20টা শিশুর ব্যাপারে দল, মত, ধর্ম, সম্প্রদায় সবকিছুর উপরে উঠে মানুষ এখানে আসছে। এখানে কিন্তু কেউ বলতেছে না এটা বিএনপির দলের পোলা, আওয়ামী লীগের দলের পোলা, এটা কেউ বলে নাই। এখানে কিন্তু সবাই পক্ষে। তাই আপনি এটা দিয়ে যদি ওইটা চাপা দিতে চান, এই আগুনই তো আপনি সামলাইতে পারবেন না। এই যে মাইলস্টোনে যে আগুন লাগলো, এই আগুন আমি স্পষ্ট করেই বলি, সম্মান রেখে সবার সাথে, মানে আমি প্রশাসনের সম্মান রেখে বলি, এই আগুন কিন্তু যমুনা পর্যন্ত যাবে। গোপালগঞ্জের আগুন বা গোপালগঞ্জের ওই কুলির শব্দ যমুনা পর্যন্ত যাবে কিনা আই হ্যাভ ডাউট। কিন্তু এই যে আজকে যে 20 জন ছাত্র বলবো না আমি, শিশু মারা গেল, আমরা তাদের লাইভ পুরা শরীরে দৌড়াইতে দেখলাম। আপনি এই আগুনের এই পুরা এই যে যারা আহত, এদের চিৎকার যমুনায় পৌঁছে যাবে। এদের চিৎকার ইউনূস সাহেবের ওই যে 14 তলা ঘুরে যেতে পারে আগেই। এই চিৎকার কিন্তু ইউনূস সাহেবের গ্রামীণের 14 তলায় চলে যাবে, যমুনায় চলে যাবে। কোনো কিছু দিয়ে কোনো কিছু ধামা চাপা দেওয়া যায় না। ষড়যন্ত্র করে আপনি হয়তো আপনার বিষয়টা দীর্ঘায়িত করতে পারবেন কিছুদিনের জন্য, কিন্তু শেষ মুহূর্তে তো আপনি ষড়যন্ত্র করে টিকতে পারবেন না। আপনি ভালোবাসা দিয়ে টিকতে পারবেন। আজকে যদি এই বিমান বাহিনীর অফিসারটা এই বিমানটা নিয়ে পাশেই তুরাগ নদী, অর্থাৎ ডান দিকে গেলে তুরাগ নদী, বামে গেলে এয়ারপোর্ট, স্যার যেটা বললেন, ডানে গিয়ে তিনি ফেলে দিতেন, তাহলে সবাই তাকে বীর বলতো, মানুষ কষ্ট পাইতো। কিন্তু তাকে ওই যে মনে আছে আরেকজন বিমান বাহিনী লোক চিটাঙে কি যেন ঘটেছিল, আরেক নদীর মধ্যে ফেলছিল, সম্ভবত আপনাদের এটা মনে আছে। তো সে বীর হইতে পারতো, সে হিরো হইতে পারতো। জীবন তো এমনিও গেছে। ওই যে হেলিকপ্টারে তার বাপের নিয়ে আসছে, মায়ের নিয়ে আসছে, স্যার যেটা বললেন, এতে কিন্তু পাবলিক সন্তুষ্ট হয় নাই। কিন্তু এই লোকটা যদি তুরাগ নদীতে গিয়ে এই তার প্রশিক্ষণ বিমানটা ফেলে দিত এবং সে পাতা দিত যে আমি পারলাম না, আমি এদিকে নিয়ে গেলাম, আমিও মরে গেলাম, তাহলে তার বাপকে মানুষ ছেলে উঠতে দিত, হেলিকপ্টার লাগতো না। তার বাপের আখতারুজ্জামান স্যারের মতো এমপিরা কাঁধে নিয়ে ঘুরতো যে তুমি বেটা সাবাস, তোমার ফলে আমাদের জান বাঁচাইছে। ওই হেলিকপ্টার আনাতে মানুষ সম্মান দিবে না তাকে। হয়তো সে অফিসিয়ালি সম্মান পাইতে পারে, কিছু টাকা পেতে পারে, কিন্তু সম্মান পাবে না। যেটা কর্ণফুলীতে যে বিমান বাহিনী পাইলট প্রশিক্ষণরত পাইলটটা গিয়ে নিজের জীবন দিয়ে মানুষের জীবন রক্ষা করছে। তো তারা তো জীবন দেওয়ার জন্য আসছে, পুলিশ তো জীবন দিতে আসে নাই ভাই। কিন্তু এই যে স্যার আর্মিতে ছিলেন জীবন দেওয়ার জন্য, লিখিত দিয়ে। আর রাজনীতি যখন হয় তখন লিখিত দিতে হয় না, সেলফ মন জাজমেন্ট, নিজেই নিজেকে লিখিত দেয় যে আমি জনগণের জন্য জীবন দেবো। তাহলে বিমান বাহিনীতে যখন সে শুধু জীবন দেওয়ার জন্য আসছে ভাই, বাঁচতে তো আসে নাই, সে তো মরলই, কিন্তু সে ইচ্ছা করলে পারতো। তো ওই যে বললেন স্যার যেটা বললেন, এখানে অনেক প্রশ্নের, ষড়যন্ত্রের তত্ত্বের চাইতে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আসে, একটা অদক্ষ লোককে এরকম জনসমাগম, একটা ক্রাউড এরিয়া,
সবচেয়ে জনবহুল শহর পৃথিবীতে সম্ভবত 1 থেকে 3-এর মধ্যে আছে, ঢাকা সিটি। সেখানে একটি প্রশিক্ষণরত বিমান একা ছেড়ে দিলেন। এটা যদি স্যার যেটা বলেন আল্লাহ না করুক, এটা যদি সত্যি এয়ারপোর্টে পড়তো, বাংলাদেশে এমনি তো ভিসা বন্ধ করে দিছে গতকাল লাওসের মতো একটা দরিদ্র দেশ আমাদের ভিসা বন্ধ করে দিছে। কেন ইমাজিন? এটা আমি 1 সপ্তাহ আগে লিখছি, আজকে মিডিয়াতে আসছে। কারণ আমি লাওসে ফোন করছিলাম, আমার কিছু লোক লাওস যেতে চাইছে, আমি তখন যোগাযোগ করে জানছি বাংলাদেশের জন্য ভিসা বন্ধ, তখন বলেছিলাম। আজকে মিডিয়ায় আসছে লাওসের মতো একটা দরিদ্র দেশ আমাদের ভিসা বন্ধ করতে আসছে। লজ্জার আর কিছু আছে? আবার বলে আমাদের নোবেল লরিয়েট আসছে আমাদের ক্ষমতায়, আমাদের হ্যান করে দিবে, ফ্যান করে দিবে, সোনা টিম্পার হাসা এনে দিবে। লাওসের মতো দেশ আমাদের ভিসা বন্ধ করে দেয়। লজ্জা, এই লজ্জা কোথায় রাখবে? এই লজ্জা কোথায় রাখবে? সুতরাং যদি এয়ারপোর্টে যদি পড়তো, আপাতিতের মতো বলি, আল্লাহ না করুক যদি বিমানটা ওইখানে পড়তো, আজকে এই বাংলাদেশের ভিসা তো দূরের কথা, 1 বছরের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাইতো। 1 বছরের জন্য বিমানে কোনো মানুষ উঠতো না, না খায় মারা যাইতো যারা বিমান ব্যবসার সাথে জড়িত। লাটে উঠতো বাংলাদেশের বিমান, বাংলাদেশের এয়ারপোর্ট, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি। এটা কি ডক্টর ইউনূস জানেন না? তিনি তো দুনিয়ার সবকিছু জানেন। এটা বিমান বাহিনীর কর্মকর্তা জানেন, যিনি বিমান বাহিনীর প্রধান তিনি জানেন না? এটা আমি বললে হয়তো বেশি হয়ে যেত, কিন্তু এখানে তো যিনি আছেন তিনি তো সামরিক বাহিনীর লোক। এটা আমাদের সেন্সে বলে, কমন সেন্সে বোঝা যায়। আমি যখন উত্তরাতে থাকছি 18 নম্বর প্রশিক্ষণ বিমান যায়, আমি ভয় পেতাম, কারণ আমি থাকতাম টপে 14 তলায়। আমার ভয়টা ছিল আরো বেশি। আমি ভাবতাম হায় হায় রে, যদি লাগে, যদি মেরে দেয়, যদি মেরে দেয়, কারণ আমি টপে আছি। তো এই যে ড্রাইভার গুলো 2-1 জনের যদি আজকে যদি শিক্ষামন্ত্রীকে এখন স্যাক করে, শিক্ষা সচিবকে স্যাক করে, এমন বিমান বাহিনী প্রধানকে যদি শাস্তির আওতায় আনে, তাহলে দেখবেন বাংলাদেশ আর জীবনে কোনোদিন এই ঘটনা ঘটবে না। কিন্তু যথারীতি আমাদের দেশে তদন্ত কমিটি হয়, জীবনে তার তদন্ত আর রিপোর্ট তো দেখেই না, শাস্তি তো হয় না। এই শাস্তি নিশ্চিত করতে হবে, আমাদের কথা বলতে হবে। আপনার চ্যানেলের মাধ্যমে আমিও স্যারের ভাষায় বলতে চাই, এটা দুর্ঘটনা নয়, আমি ষড়যন্ত্র তত্ত্বে গেলাম না। যদিও একটা চ্যানেলে বলে ফেলেছিল, গতকালই সে লিখছিল যে বাংলাদেশ এখানে বলছে একটি দেশে কিছু শিশু মারা যাবে একটি দুর্বল বিল্ডিং এ, এবং সেটা আজকে ঘটে গেছে। তিনি আবার রিপিট করছে, এবং সেই চ্যানেলটা, আমি টেকনিক্যাল কারণে নাম বললাম না, সেই পেজে আবার লিখছে বাংলাদেশের নেক্সট 3-4 সপ্তাহের মধ্যে আর বড় বড় দুর্ঘটনা ঘটবে। বলছে যে হাসপাতাল এবং কি কি যেন জায়গায় বলছে যে ক্রাউড এরিয়া দুর্ঘটনা ঘটতে পারে। তো এই যে বিষয়গুলো আসে, ওই যে স্যারের কথা দিয়ে আসে, শেষ মুহূর্তে ফলাফল কিন্তু ওই জায়গায় যাচ্ছে। নির্বাচন দিমু না, এনজিওর দোকানদার আমি, দেশের ক্ষমতা পাইছি আর স্যার মুনা, আঞ্চলিক ভাষায় বললাম। কারণ এনজিও গিরি করি যে সম্মান পাইছি আর দেশটা পাইছি মাগ না। জীবনে একটা মিছিল করলাম না, আখতারুজ্জামান সাহেবের মতো 7 বার বহিষ্কার হওয়া দূরের কথা, জীবনে কোনোদিন রাজনৈতিক দলে যুক্ত হইলাম না। আমি হয়ে গেলাম মহাউপদেষ্টা, আমি হয়ে গেলাম এমপি, মন্ত্রী পদমর্যাদা, আমি হয়ে গেলাম সচিব। তো এই 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 জায়গাটা কে ছাড়বে ভাই? এই জায়গা তারা ছাড়বে না। আসলে তারা এখন করবে কি, স্যার যেটা বললেন আমারও তাই মনে, তারা এখন ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে চাবে, নির্বাচন বানচাল করতে চাবে। কিন্তু জনগণ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ 6 ঋতুর দেশ, বাংলাদেশের মানুষের সকালে ফজর নামাজ পড়ে, সকালবেলা ফজর নামাজ পড়ে কিন্তু হুক্কা খায় আর বিড়ি খায়, দুপুরবেলা জুম্মা নামাজ পড়ে কিন্তু আবার বিড়ি খায়, আবার কিন্তু সন্ধ্যাবেলায় সিনেমা দেখে। তো এই আবার তাহাজ্জুদ নামাজও পড়ে, মন্দিরেও যায়, আবার কিন্তু দারুয়া খায়, মন্দিরে গিয়ে পূজা করে এসে কিন্তু আবার মদও খায়। তো তাহলে মানে হিন্দু মুসলমান 2 পক্ষের কথাই বললাম। তো সুতরাং এই দেশের মানুষকে নিয়ে যারা মনে করতেছে দাবায় রাখবে, যারা মনে করতেছে ধোঁকা দিয়ে ষড়যন্ত্র করে এনজিও দোকানদার হয়ে দেশে ক্ষমতায় থাকবো, মনে হয় আর পারবে না। এই মাইলস্টোনের বিমানের আগুন যমুনায় যাচ্ছে আমার ধারণা। ধন্যবাদ। জি, ধন্যবাদ ফরিদ ভাই। আমি যাব আখতারুজ্জামান ভাইয়ের কাছে। ভাই, হ্যাঁ, আসলে অনেকগুলা প্রশ্ন দর্শকে অনেকভাবে প্রশ্ন করছেন। আপনি যেভাবে গত 1 মাস যাবত বলে আসতেছেন, আমরা অনেকগুলোই দেখতে পাচ্ছি, গোপালগঞ্জের ঘটনা, আজকের ঘটনা, এবং আপনার দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন অবনতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটছে। স্যার, কি হতে যাচ্ছে আপনার মানে অনেক দর্শকই বলছেন যে আপনার ভবিষ্যৎবাণীগুলা আমরা দেখতে পাই দেশে, কি করতে যাচ্ছে এই আপনার জুলাই এবং আগস্টের প্রথম দিকে, একটু যে বলেন প্লিজ। দেখেন, ভবিষ্যৎ তো আমি বলতে পারবো না, আমি তো জানিও না। আমি যেটা প্রিজিউম করি বা অ্যাজাম্পশন করি, কতগুলো ঘটনাকে বিশ্লেষণ করি, তাহলে সেটা মনে হয় যে এটা একটা ফলাফল কি। আমরা 2+2 যেমন 4 হয়, 2+2 কিন্তু তার 8 গুণ বিপরীত হয়ে যায়। 2 এর সঙ্গে 2 যোগ করতে চাচ্ছেন, আর 2 এর সঙ্গে 2 বিয়োগ করতে চাচ্ছেন। আমরা দেখেন, এখানে যদি আমি আলোচনা করি, পর্যালোচনা করি, 5ই আগস্ট প্রধানমন্ত্রী এয়ারফোর্সের বিমান ডেকে এনে, হেলিকপ্টার ডেকে এনে বিদেশ চলে গেলেন। এখন উনি চলে গেলেন, দেশটা তো রেখে গেলেন আমাদের কাছে।
এই দেশটাকে যদি আপনি আবার নিয়ন্ত্রণ করতে চান, এই দেশটাকে যদি আবার এন্টি শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চান, শেখ হাসিনা যে গতিতে যে দিকে যাচ্ছিল আপনিও কি সেই দিকে যাবেন? অবশ্যই না। আপনাকে গতি পরিবর্তন করতে হবে, গতি অন্যমুখী করতে হবে। কারণ আমরা সবাই জানি শেখ হাসিনা দেশটাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছিলেন না, যদিও তিনি মনে করতেন যে উনি দেশটার জন্য অনেক কল্যাণ করতেছেন, অনেক ভালো করতেছেন, কিন্তু বিভিন্ন দুর্নীতির কারণে এবং ওনার একঘমির কারণে এবং উনি কাউকে মূল্যায়ন না করার কারণে দেশের বৃহত্তর রাজনৈতিক শক্তি ওনার পক্ষে ছিলেন না, ওনার বিকল্প একটা করার চেষ্টা করেছিলেন। কাজেই এখন আমাদের শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি, বলেন, শোনা যায়, বলেন স্যার, বলেন। ওনার হয়তো লাইনে দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে, শুনুন, বলেন। আমি জানি না, আমি সরাসরি এখানে হয়ে যাচ্ছি। এখন তাহলে আমাকে তো এখানে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কয়েকটি জায়গায় হস্তক্ষেপ করতে হবে। প্রথম করতে হলো আমার রাষ্ট্র যে ডাইরেকশনে যাচ্ছিল সেই ডাইরেকশনটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য প্রথম কাজ হল করাতে হবে, থামাইতে হবে। রাষ্ট্রের যে গতিটা ছিল সেই গতিটাকে থামাইতে হবে। থামানোর জন্য কি দরকার? আমার একটা অপোজিট শক্তি দরকার, একটা বিপরীতমুখী শক্তি দরকার। কারণ যে কোনো জিনিস চাপাইতে হলে, ব্রেক দিতে গেলে আপনাকে একটা বিপরীতমুখী শক্তি প্রয়োগ করতে হয়। তো সেই বিপরীতমুখী শক্তি প্রয়োগ করতে হবে। সেই বিপরীত শক্তিটা কি? গত 15 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুশিক্ষণ, মানে বিচক্ষণতার সঙ্গে অত্যন্ত কৌশলে উনি ওনার একটা প্রচন্ড একটা ফোর্স তৈরি করেছেন যারা সবাই তার পক্ষে ছিল। আপনি হঠাৎ করে তো এই পুরা শক্তিটাকে বাদ দিতে পারবেন না, পুরা শক্তিটাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। তা আপনাকে কিছুটা সময় তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রথমে তাদেরকে নিশ্চয় দিতে হবে, তাদের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে যে আপনারা যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন, আপনারা দক্ষ অভিজ্ঞ ছিলেন বলেই শেখ হাসিনা আপনাদেরকে ব্যবহার করেছে। অতএব আমরা আপনাদের দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। আপনারা শেখ হাসিনার পক্ষে ছিলেন বলে সামরিক বাহিনী বলেন, প্রশাসন বলেন, সবাই শেখ হাসিনাকে সমর্থন করেছিল বলে, শেখ হাসিনা তাদেরকে কাজে লাগাতে পেরেছিল বলেই শেখ হাসিনা 15 বছর ক্ষমতা থাকতে চেয়েছিল। এখন আমার কাছে তো বিকল্প শক্তি নাই, আমাকে কি করতে হবে? এই শক্তিটাকে আমাকে ধরে রাখতে হবে, বলতে হবে যে আপনারাই থাকবেন, শেখ হাসিনা চলে গেছে যাক, তার বিচার করবো, মাইনাস শেখ হাসিনা যারা আছেন তারা ভাই থাকেন। আমরা বড় জোর রাজনৈতিকবিদদের বিরুদ্ধে যেতে পারতাম, রাজনীতিবিদদের বিরুদ্ধে বলতে পারতাম যে রাজনীতি যারা আওয়ামী লীগের ছিল, মন্ত্রী পরিষদ ছিল, তাদেরকে আমরা বাদ দিলাম, তাদেরকে জেল ফাঁসি দিব। কিন্তু আপনারা প্রশাসন যারা আছেন আপনারা আমাদের একটা এলিজেন্সি দেন, আনুগত্য দেন, যে আপনারা অতীতে কি করেছেন না করেছেন জানায়, আপনারা একই রকম এফিসিয়েন্সি নিয়ে, স্পিরিট নিয়ে, আদর্শ নিয়ে বর্তমান সরকারের সঙ্গে কাজ করবেন। এটাকে বলা হয় রিকনসিলিয়েশন। আপনারা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করাতে পারতেন, শপথ নামাতে পারতেন, আপনি সকল আমাদের কাছে কাগজ দিয়ে দিতেন যে আমরা অতীতে যা করেছি সরকারের নির্দেশে করেছি, সরকার যেটা ভালো করতে বলেছে আমি সরকারে আমরা জান প্রাণ দিয়ে আমাদের জ্ঞান বুদ্ধি মেধা যা শিখছি এটাতে সরকার সহযোগিতা করেছি। এখন যদি আপনি সেই সহযোগিতা আপনি চান, আমরা আপনাদেরকে দিব। আমরা শেখ হাসিনার প্রতি আনুগত্য দেখাবো না, আমরা ডক্টর ইউনূস আপনার প্রতি আনুগত্য আমরা দেখাবো। এই রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কি আপনি করাতে পারতেন না? ইট ওয়াজ ম্যাটার অফ 1 মান্থ। 1 মাসের মধ্যে আপনি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করে সবার কাছে 300 টাকা স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিতেন যে যাকে থাকতে চান সাইন দিস এন্ড সাবমিট ইট উইদিন 24 আওয়ার্স। আপনি সমস্ত আমলাদের কাছ থেকে, প্রশাসন থেকে, পুলিশ থেকে আপনি নিয়ে আসতে পারতেন, নিয়ে এসে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা রেখে তাদেরকে দায়িত্ব কাজ করতে বলতেন, তারাই কাজে গাফিলতি করতে পারতো। আপনি কি করলেন? ডিঙ্গায় আরে ডিঙ্গায় ওরে, ওরে ডিঙ্গায় ওরে, ওরে ডিঙ্গায় ওরে, ওরে ডিঙ্গায় ওরে, ওরে ডিঙ্গায় করে কি একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে ফেললেন। এখন নোবডি ইজ ইউজ। আপনি কি মনে করেন বর্তমান ডিসি যারা আছে এরা কি শেখ হাসিনার লোক না? বর্তমান ডিআইজি, পুলিশ, এসপি আছে, আপনি 2-3 জন লোককে বাড়িতে রিটায়ার্ড লোককে নিয়ে আসছেন, বাকিরা কারা? তা আপনি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করে আপনি কি কারণে এই ডিঙ্গায় ওদিকে দিলেন? আপনি ফার্স্ট স্টেবলাইজ করেন জিনিসটাকে, আপনি স্থিতি অবস্থায় নিয়ে আসেন। আপনি ভিতরে আপনি কি আছে প্রকাশ করা দরকার ছিল না তো। আপনি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে আপনি যে যেখানে আছে বসায় রাখেন, এখানে থাকেন, কাজ করেন, যেভাবে কাজ করতেন আগে শেখ হাসিনার সময় এইভাবে কাজ করেন। আপনি শুধু 3টা জিনিস পরিবর্তন করবেন, একটা জনগণকে নিগৃহীত করবেন না, রাজনৈতিক প্রতিহিংসা করবেন না, দুর্নীতি করবেন না।
এই 3টা টাস্ক দিতে দিয়ে বিসিএস পাস করে প্রমোশন পায় এখানে আসছে, তাদের উপর 3টা অবজেকশন দিয়ে দেন। 1 নম্বর, জনগণকে নিগৃহীত করতে পারবেন না, জনগণকে আপনি কোন রকম ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। 2 নম্বর, আপনি রাজনৈতিক ভাবে কাউকে হাওয়া করতে পারবেন না, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি কিছু করবেন না। 3 নম্বর, আপনার দুর্নীতি করবেন না। এই 3টা দিয়ে আপনি প্রশাসনটাকে শান্ত করতে পারতেন না? আপনি এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দিয়ে আপনি 3টা মাস দেশ চালাতে পারতেন না? 3 মাসের মধ্যে আপনি, যেহেতু সব জায়গাতে নিউ ব্লাড দরকার, ইয়াং ছেলেগুলা কোথায় যাবে? আপনি মেট্রিক পাস যারা করেছে, ইন্টারমিডিয়েট ফেল করেছে, এরকম কয়েক লক্ষ ছেলে আছে, তাদেরকে আপনি সরাসরি পুলিশে রিক্রুট করে দেন, গো এন্ড জয়েন পুলিশ। তাদের মধ্যে যারা ফিজিক্যালি আরো ভালো আছে, শক্তিশালী আছে, সেন্ড দেম টু দ্য আর্মি। আপনি পুলিশ এবং আর্মিতে 1 লক্ষ ব্লাড নিয়ে নিতেন, নিউ ব্লাড ইনফিউশন করে দিতেন। কারা নিতেন? মেট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট ফেল করেছে। এইবারও তো প্রায় 6.5 লক্ষ ছেলে ইন্টারমিডিয়েট এই কদিন আগে মেট্রিক ফেল করেছে। এটা কোথায় নিয়ে যাবেন? আপনি এই যে গ্যাপটা, মেট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট ফেল করেছে, এইচএসসি ফেল করেছে, এখানে আমার প্রায় 4-5 লক্ষ ছেলে মেয়ে ছিল, অর্থাৎ তাদের বেসিক এডুকেশন আছে। আমার হায়ার এডুকেশন দরকার নাই, পুলিশের কনস্টেবলের জন্য যথেষ্ট। তাদের মধ্যে যারা ফিজিক্যালি আরো টাফ, এরকম 20,000 আর্মি নিয়ে নেন, সঙ্গে সঙ্গে ইন্ডিয়া মাথা খারাপ হয়ে যেত। বাংলাদেশে আর্মিতে আরো 20,000 নতুন রিক্রুট হয়েছে, নিউ ব্লাড হয়েছে। এই ব্লাড গুলো হয়তো বিপ্লবী, এই ছেলেগুলো হয়তো দেশের জন্য নিবেদিত, এই ছেলেগুলো হয়তো দেশকে তারা ভালোবাসে, তার দেশের জন্য জীবন দিতে পেরেছে। আপনি এই 1 লক্ষ লোককে দিতেন, নিউ ব্লাড তৈরি হয়ে যেত। তারপরে আপনি যান ইন্টারমিডিয়েট থেকে গ্রাজুয়েশন পর্যন্ত। মানে যেহেতু কথাটা আপনি তুলছি, আমাকে আমাকে 10টা মিনিট সময় দেন, যেহেতু আলোচনাটা এটা উঠে গেছে, কারণ মাঝখানে করলে এটা হবে না। আপনি কি করতে পারতেন? আপনি ইন্টারমিডিয়েট যারা পাস করেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারে নাই, এরকম ছেলেদেরকে নিয়ে আপনার আরো 15 থেকে 20,000 ছেলেকে আপনি পুলিশের সাব ইন্সপেক্টর, কি বলে, সাব ইন্সপেক্টর, তারপর একটা সার্জেন্টস বা ওই পুলিশ উপপরিদর্শক, এদেরকে ভর্তি করে দেন। ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করতে পাস করেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারে নাই, মাদ্রাসায় পড়াশোনা করেছে কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে নাই। দেয়ার এডুকেটেড, তাদের বুদ্ধিমান, তাদের বয়স 25-এর নিচে, 20-এর নিচে, 22-এর নিচে। আপনি এদেরকে সাব ইন্সপেক্টর নিয়ে নেন না, সাব ইন্সপেক্টর নিয়ে তাদেরকে আপনি 3 মাস 6 মাসের ট্রেনিং এ বসায় দিতেন, আপনি অন্তত 5,000 সাব ইন্সপেক্টর পেয়ে যেতেন, 5,000 সাব ইন্সপেক্টর পেয়ে যেতেন, আপনি সার্জেন্ট পেয়ে যেতেন। আপনি কি করতেন? এদিকে কাজে লাগাই দিতেন, তাহলে এখানেও নিউ ব্লাড চলে আসতো। 11 মাস তো অনেক সময় গেল। পাশাপাশি আপনি এখানে আরো 500 শর্ট সার্ভিস অফিসার নিয়ে নিতেন, ইন্টারমিডিয়েট পাস কিন্তু হায়ার এডুকেশন করে নাই, ক্যাডেট কলেজ থেকে পড়ে আসছে, দেখতে শুনতে ভালো, স্পোর্টসম্যান, খেলাধুলা জানে, ভালো ইন্টেলিজেন্স, তাদেরকে 3 মাস 6 মাসের ট্রেনিং দিয়ে আপনি নতুন আর্মি অফিসার বানিয়ে ফেলতে পারতেন। তাহলে অটোমেটিক্যালি তখন যারা আওয়ামী মাওবান্য ছিল, যাদেরকে আপনি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে চাকরিতে রাখছেন, তাদের মনে একটা ভয় আসতো, তাদের মনে একটা দ্বিধা আসতো যে আমার তো অল্টারনেটিভ তৈরি হয়ে যাচ্ছে, আমি যদি লয়াল না হই, আমি যদি আমার দায়িত্ব সঠিকভাবে পালন না করি, তাহলে এই যে নিউ ব্লাড আসতেছে তারা কিন্তু আমাকে ওভারকাম করে চলে যাবে। ইউ হ্যাভ ডান নাথিং, আপনি কিছুই করলেন না। বসে বসে কি ব্যান্ড বাজছেন, কি সংস্কার করবেন, করস্কার করবেন, কি করবেন না করবেন, প্রধানমন্ত্রী 2 বার থাকবে না 3 বার থাকবে। আরে বেটা, প্রধানমন্ত্রী কয়বার থাকবে? এরকম প্রধানমন্ত্রী তো চীনেও তো ওই 10,000 পোলাপানকে মাইরে ফেলছিল, দেখ জিওপিং মাইরে বলছিল যে আর কোনোদিন কেউ 1 টার্মের বেশি ওই চীনের প্রেসিডেন্ট হতে পারবেন না। শি জিনপিং এসে হয়েছে একবার, পরে বলছে না 2 বার পাওয়া যাবে। 2 বার হওয়ার পরে কদিন পরে বলছে না আজীবন থাকতে হবে। আজীবন আছে না শি জিনপিং? কি বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সে 2 বার প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হয়ে গেছে।
আবার বলছি 2 বার বেশি প্রেসিডেন্ট থাকতে পারবে না, আবার 2 বছর প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন বলছি বাবার ও যে ওদিন থাকবে ওদিনে থাকবে। আরে রাজনীতিবিদ যাদের ক্ষমতা জনগণের ক্ষমতা যখন তাদের সঙ্গে থাকবে, তুমি আলী রিয়াজ আর এই মজুমদারের কোনো বেল আছে? ঢাকা ইউনিভার্সিটির ডক্টরেট করার জন্য, পিএইচডি করার জন্য নম্বর দিতে হয়। ওই এমপি ভোটের জন্য দিতে হয়, ভোটটাও যদি লাগে, জনগণের আস্থা লাগে, জনগণের বিশ্বাস লাগে, জনগণ বিশ্বাস করতে হয়। কাজে জনগণের আস্থা বিশ্বাস অর্জন এক জিনিস, আর লেখাপড়া করে ডিগ্রি অর্জন করা আরেক জিনিস। ডিগ্রি করা মানুষকে কাজে লাগানো যায়, রাজনৈতিক নেতাদের অধীনে প্রচুর সামসা লাগানো যায়, এই পিএইচডি মিএইচডি লাইন দিয়ে রাখা যায়, বুঝতে পারছেন না? ওই যে প্রধানমন্ত্রীর বক্তব্য লেখা দেওয়ার জন্য একজন, ওনার এডিটিং করে দেওয়ার জন্য একজন, কারা যায়? ওই বিশ্ববিদ্যালয় লোকেরা তো যায়, বুঝতে পারছেন না? এরকম পাওয়া যায় আমাদের পিএইচডি ঘুরে। কাজে আমি বলছি, যদি এই সরকার যদি সত্যিকার অর্থে দেশের মঙ্গল চাইতো, ভালো চাইতো, আমি তো 2টা পয়েন্টই বললাম, বাই দিস 11 মান্থ এটা নিউ ব্লাড 1 লক্ষ পুলিশ এবং আর্মি হয়ে যেত, প্রায় 15 থেকে 20,000 নিউ অফিসার হয়ে যেত, দেশের অবস্থা পরিবর্তন হয়ে যেত। আজকে ডক্টর ইউনূসের ক্ষমতার বলয়টা হলো যমুনার গেটের বাইরে ওনার কোনো ক্ষমতা নাই। ডক্টর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ যমুনার গেটের বাইরে নাই। শফিকুর রহমানের চেয়ে বেশি ক্ষমতা রাখে গেটের বাইরে। শফিকুর রহমান যদি তার স্টেটমেন্ট বাইরে প্রকাশ না করে, তো উনি কি বেঁচে আছে না মৃত্যু আছে এটা তো জানে না, যমুনার ভিতরে আছে কিনা জানে না। শফিকুর রহমান তাকে বাঁচায়, শফিকুল আলম তাকে চিন্তা করে, সেই স্টেটমেন্টে উনি এটা বলছেন ওইটা বলছেন, আর মাঝে মাঝে উনি আইসা জনসভায় বক্তৃতা দেন। এভাবে তো হবে না। রাষ্ট্র ইন্টেলিজেন্ট চলে না, ইন্টেলিজেন্ট রাষ্ট্রের পিছনে চলে, মেধা বুদ্ধি রাজার পিছনে থাকে, রাজার মেধা লাগে না। রাজা হবুচন্দ্র মন্ত্রী হয়ে যায়। কাজে আমি আপনাকে বলছি আজকে, এই জন্য বলছি এই সরকার প্রমাণ করেছে এই সরকার ইউজলেস। কিন্তু না, আপনি বারবার বলতেছিলেন যে শেখ হাসিনা ফিরে আসবেন, আওয়ামী লীগ ফিরে আসবে, এবং আপনি মানে আমরা দর্শকরা অনেকেই এইভাবে কমেন্টস করছে, জানতে চাই আপনার কাছে, যারা আওয়ামী লীগ সমর্থন করে, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর 20 তারিখে হরতাল, বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর হয়েছে, পিকেটিং মতো করেছে, মিছিল করেছে আওয়ামী লীগ আরো সক্রিয় হয়েছে, ছাত্রলীগ আরো সক্রিয় হয়েছে। সেই জায়গাতে অনেকেই জানতে চায় আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে, মানে যেভাবে বাংলাদেশ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ফিরে আসবে? দেখেন, রাজনীতিতে উত্থান এবং পতন এটা দুইটা পাশাপাশি চলে। কখনকার উত্থান হয়, কখনকার পতন হয়, কেউ বলতে পারে না। আমি ইতিহাসে কি দেখেছি, আপনি রবার্ট ক্রুজ 17 বার হেরেছেন, 17 বার যুদ্ধ করে ক্ষমতায় আসছে, এটা আমরা ছোট থেকে পড়ছি। আমরা শেরশাহ কাছে হুমায়ুন পরাজিত হয়েছে, দিল্লির সম্রাট হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়েছে। পরাজিত শুধু হয় নাই, ভারত থেকে পালাতে হয়েছে, চলে যেতে হয়েছে, 15 বছর পালাইছিল। জি, তারপরে হুমায়ুন ফেরত আসছেন, এসে আবার সেই মসজিদে বসছেন। আপনি শাহজাহান ওই আওরঙ্গজেবকে দিল্লিতে আসতে দেন, ওই গোলগন্ডা রেখে দিছে, ওখানে ফেলে রাখছে, তো সে তো বাইরে ফেলে রাখছিল। তো সেই শাহজাহান তো এসে দিল্লি জয় করছে, বাপের বন্দি করছে, বাড়ি থেকে হত্যা করছে, বুঝছেন না? আপনার ইরানের খোমেনিকে সাপ বিদায় করে দিয়েছে, আপনার মার্কোস একুনোকে দেশ থেকে বিদায় করে দিয়েছে, একুনোকে ফেরত আসে নাই বলেন? পৃথিবী ইতিহাসে আছে। শেখ হাসিনা যে ফিরে আসবে না এরকম কোনো গ্যারান্টি নাই। আর শেখ হাসিনা ফিরে তো আমরা আনতেছে, এই সরকারই আনতেছে, এই সরকার তো ব্যবস্থা সৃষ্টি করে দিয়েছে, সরকার দাওয়াত দিতেছে। এই সরকারের কি দরকার ছিল এই গোপালগঞ্জে ঘটনা ঘটানো? কি দরকার ছিল এই সংস্কারের নামে এই 11 মাস সময় নষ্ট করার? এই সরকার যদি আমাকে জাস্ট সিম্পল একটা জিনিস বলেন, যে লোকগুলোকে অ্যারেস্ট করেছে এদের চার্জশিট তৈরি করতে 11 মাস তো লাগলো।
আপনি একটা ক্যাঙ্গারু কোর্ট বানায় একটা স্পেশাল ট্রাইব্যুনাল কোর্ট বানাইছেন, ট্রাইব্যুনাল কোর্ট বানায়া আপনি ডিকটেশন করে বলেন না কেন 3 মাসের মধ্যে শাস্তি দাও? আরে বেটা, শাস্তি তো কি হয়, মিলিটারি কোর্টে তো শাস্তি হয়েছে বহুত লোকের। এটা বিচার তো কন্ট্রোভার্সি থাকবে পৃথিবীতে, যা কি ফাঁসি দেন। আপনার এই যে আমেরিকানরা যে দিয়েছে গুয়াতেমালার এই যে জেলখানা রাখছে, এটা কন্ট্রোভার্সি হয় নাই? আছে বলেন। আমেরিকান যে এখনো যে ড্রাগ এডিক্টদেরকে বিচার করতেছে, কন্ট্রোভার্সি হচ্ছে না? ড্রাগ এডিক্ট সবাই বলে বিচার করো, ফাঁসি দাও। তার ফাঁসি দিতে গেলে হিউম্যান রাইটস চলে আসে। এই যে আজকে হিউম্যান রাইটস অফিস খুলে দিলেন আপনি, এই হিউম্যান রাইটস তো শেখ হাসিনার পক্ষে চলে গেল। আমি বলেছি, এই কথাটা আমি বলেছি যে সরাসরি চলে গেছে। হিউম্যান রাইটস যখন আসলো, হিউম্যান রাইটস তো এখন শেখ হাসিনার পক্ষে যাবে। এই হিউম্যান রাইটস তো বলবে তুমি তাকে উকিল দাও নাই, তুমি তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দাও নাই, তুমি তার বিচার প্রক্রিয়াতে তুমি করো নাই। হিউম্যান রাইটস তো লিখবে, ওরাই তো তাদের সঙ্গে লাগাবে। আবার যদি আমেরিকা মনে করে যে না, ইউনূস সাহেবকে যা যা করতে বলছি সবটা ঠিক মতো করতেছে, তাহলে শেখ হাসিনা আইন দিতে হাত দরকার নাই, মোদী সাহেবকে বলে দেবো আপনি আটকে রাখেন এখানে, বাকিটা আমি দেখবো, ওর ফাঁসিটা সে আমি দেখবো, হয়ে যাবে। এখন উনি তো পারলেন না। এখন আমরা বিভিন্ন ভাবে এই আলোচনাগুলো করবো, আজকে আর পাচ্ছি না, কারণ আজকে আমার মনটা ভালো না, বুঝছেন না, আমরা পারতেছি না আজকে অন্য আলোচনা করতে। তবে আমি মনে করি যে শেখ হাসিনার জন্য ভালো দিন আসতেছে। এই সরকার যত বেশি ব্যর্থ হবে, শেখ হাসিনা আসার সম্ভাবনা তত বেশি প্রকট হবে, তত বেশি দৃশ্যমান হবে। আগামীতে যদি এরকম 2, 4, 5, 10টা ছেলে মরার মতো যদি আওয়ামী লীগের সৃষ্টি করতে পারে, আত্মাহুতি দেওয়ার জন্য সৃষ্টি করতে পারে, তাহলে দেখবেন যে আওয়ামী লীগের আসার পথ আরো সুগম হয়ে যাচ্ছে। এই জন্য আপনি এর আগে বলছিলেন যে 10টা লোক মরুক, ইউনূস সাহেব কিছু, আপনি বলছিলেন যে আওয়ামী লীগের 10টা লোক মরলেই না, বললে তো হবে না। এই যে পাঁচটা গোপালগঞ্জে মরছে, বিদা যাবে না। এই 5টা গল্পে অনেকদিন চলবে, 5টা মানবাধিকার নিয়ে কথা হবে। এটাকে আরেকটু বাড়ান, এটা আরেকটু বাড়ান, 2-4টা এরকম মরা হইলে ঠিক হয়ে যাবে, বুঝছেন না? বুঝতে পারছেন? কাজে আপনার এগুলার আমি মনে করি, আমি কিন্তু আগে ভুল বলে নেই, ব্যক্তিগত বলে নেই, আমি কিন্তু চাই না শেখ হাসিনা আবার দেশে ফিরে আসুক। কারণ শেখ হাসিনা ফিরে আসলে আবার প্রতিহিংসা করবে, প্রতিশোধ নেবে, আবার কাটাকাটি মারামারি কাটাকাটি হবে। আমি শেখ হাসিনা বলবো, প্লিজ ইউ রিটায়ার্ড থাকেন, শান্তি থাকেন, বাংলাদেশের অ্যাফেয়ার্সটা আমাদেরকে ছেড়ে দেন, আমরা হ্যান্ডেল করি। আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের বলার আসলে ভাষা নেই, যেভাবে কোমলমতি শিক্ষার্থীদের উপরে বিমান ধ্বংস হয়েছে এবং সেখানে শত শত বাচ্চারা আহত হয়েছে, সেখানে শিক্ষিকা, শিক্ষক এবং সেখানে যারা অবস্থান করেছিল তাদের অবস্থা একেবারেই খারাপ এবং অনেকেই সেখানেই নিহত হয়েছে এবং তাদের যে লাশ, বাচ্চাদের অনেক লাশ আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, নাকি লুকানো হচ্ছে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই দ্বিধাদ্বন্দ্বগুলো এখনো ঘুরপাক খাচ্ছে সারা বাংলাদেশে, এখনো তোলপাড়। সারা বাংলাদেশের মানুষ তাদের চোখের পানি ধরে রাখতে পারছে না, একটু বিভৎস ঘটনা ঘটেছে যা আসলে বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে সারা দিন শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া, বিভিন্ন ধরনের পদত্যাগের দাবিতে তারা রাস্তায় নেমেছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের কথা শুরু থেকে আইন উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রী যিনি রয়েছেন, শিক্ষা উপদেষ্টা, সকলের পদত্যাগের জন্য তারা একযোগে মাঠে নেমেছে এবং তারা চাচ্ছে যে দ্রুত যেন তারা পদত্যাগ করে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, সেই সাথে টক শোতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।